নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী স্বপন কুমারের লেখা একটি গোয়েন্দা উপন্যাস, হিংসার অন্ধকার। গঙ্গা গর্ভে মৃতদেহ সংবাদটা সারা কলকাতা শহরকে তোলপাড় করে তুলেছে। সকলের মুখে মুখে ফিরছে শুধু একটি মাত্র খবর। রাজনৈতিক বিভেদ, ফুটবল, ক্রিকেট, এদের জোর খবর আর সিনেমার আধুনিকতম টুকিটাকি খুচরো সব নিউজ তলিয়ে গেছে একটি মাত্র খবরের কাছে। সেদিন শহরের সব কটি খবরের কাগজে বড় বড় শিরোনাম নিয়ে বের হয়েছিল, দস্যু সর্দার ছত্রপতির অবাধ অভিযান, কলকাতার বিশিষ্ট ধনী নিহত, গঙ্গা গর্ভে মৃতদেহ প্রাপ্তির সংবাদ। গত ৩ মাস যাবৎ কলকাতা শহর এবং সারা পশ্চিমবঙ্গে দস্যু সর্দার ছত্রপতির এ ভয়াল হত্যাতাণ্ডব শুরু হয়েছে। তার কিছু কিছু খবর পাঠক সাধারণ নিশ্চয়ই অবগত আছেন। ইতিপূর্বে বিগত মে মাসে প্রথম একটি হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয় শ্রীরামপুরে। মৃত ব্যক্তির চোখের মধ্যে একটি পিন প্রথিত ছিল এবং তাতে বড় বড় অক্ষরে লেখা ছিল ছত্রপতি কথাটি। পরে অবশ্য খবর নিয়ে জানা গেল যে ওই লোকটি উক্ত দস্যুরি দলের লোক। কোনো কারণে দলের কর্তা ছত্রপতির সঙ্গে তার বিবাদ ঘটে। তারপরেই পাওয়া গেল তার মৃতদেহ। এই ঘটনার পরে কলকাতা শহরে আরও 2টি ব্যক্তি নিহত হয় এবং 2টি ক্ষেত্রেই অনুরূপ প্রমাণ থেকে বুঝতে পারা গেল যে সেগুলি দস্যু সর্দার ছত্রপতির কীর্তি। কিন্তু এই ছত্রপতি কে বা কারা তা আজ পর্যন্ত পুলিশ বাহিনী অজস্র পরিশ্রম করেও বের করতে পারল না। এরপর দিন 15-20 আর কোনো ঘটনা ঘটেনি সত্য, কিন্তু কলকাতার বিশিষ্ট ধনী জয়নারায়ণ আগরওয়ালার মৃতদেহ গত পরশু বিকেলে গঙ্গাবক্ষে ভাসমান অবস্থায় আবিষ্কৃত হয়েছে। এবারেও মৃত জয়নারায়ণ আগরওয়ালার চোখে একটি পিন ফুটানো ছিল এবং তাতে লেখা ছিল ছত্রপতির নাম। নানা অনুসন্ধান করে কলকাতার পুলিশ বিভাগ জানতে পেরেছে যে উক্ত মৃত ভদ্রলোকের সঙ্গে দস্যু সর্দার ছত্রপতির নানা গোপন সম্বন্ধ ছিল। কিন্তু এর বেশি এক পাও অগ্রসর হতে সক্ষম হয়নি কলকাতার পুলিশ বিভাগ। দস্যু ছত্রপতি যে কে বা তার দলে কতজন লোক কাজ করে সেসব খবর এখনও অজ্ঞাত রয়ে গেছে। কিন্তু যদি দস্যু ছত্রপতিকে সত্যিই গ্রেপ্তার করা সম্ভব না হয় এবং যদি সত্যি দিনের পর দিন তার অত্যাচারের মাত্রা এভাবে বৃদ্ধি পেতে থাকে, তবে মহানগরীর সমস্ত লোকের আতঙ্কিত হবার মধ্যে বিস্ময়ের কিছু নেই। সত্যি খবরটি আশাতীত চাঞ্চল্য এনেছিল মহানগরীর বুকে। সবার মুখে মুখে ফিরছে দস্যু ছত্রপতির কথা। কে এই ছত্রপতি? কি তার পরিচয়? কেন সে একের পর এক এভাবে নরহত্যা করে মহানগরীর বুকে চাঞ্চল্যের সৃষ্টি করেছে? লোকের প্রশ্নের বিরাম নেই আর। ধীরে ধীরে ছত্রপতি সম্বন্ধে অদ্ভুত সব গুজব রটতে থাকে। মানুষের মন না জানা কোনো জিনিস সম্বন্ধে সব সময়ই কল্পনায় নানা অদ্ভুত ধারণা করে বসে। এক্ষেত্রেও ঘটল ঠিক তাই। দস্যু ছত্রপতি যে অলৌকিক গুণসম্পন্ন এ কথাই লোকের মুখে মুখে ফিরতে লাগল। সে নাকি ইচ্ছা মতো হাওয়ায় ভর দিয়ে বেড়াতে পারে। তার গতায়াত সর্বত্র। লোকের মন থেকেও সে নাকি খবর সংগ্রহ করতে পারে, আর সেই অনুসারেই সে কাজ করে থাকে। তার বিপক্ষে যে যায় তাকেই সে হত্যা করে। কেউ কেউ আবার বলতে লাগলো দস্যু ছত্রপতি সুন্দর ও সুপুরুষ, তার মতো রূপবান পুরুষ বড় একটা দেখা যায় না। অনেকের আবার ধারণা দস্যু ছত্রপতি নাকি নারী। কোথা দিয়ে যে তার আনাগোনা তা কেউ জানে না।
শুধু বুঝতে পারা যায় যে কি কি কাজ সে করেছে। শুধু লোকজনের মুখেই নয়, কলকাতার সংবাদপত্রগুলিও নানা ধরনের গুজবের ওপর ভিত্তি করে অদ্ভুত সব কথা লিখতে লাগলো এই দস্যু ছত্রপতি সম্বন্ধে। দিনের পর দিন এভাবে বিরক্ত হয়ে ডেপুটি পুলিশ কমিশনার মিস্টার মরিসন 3 জন ইনফর্মারকে নিযুক্ত করলেন দস্যু ছত্রপতির খবর বের করবার জন্যে। দিনের পর দিন কাটতে লাগলো। উৎকণ্ঠা আর উত্তেজনার মধ্য দিয়ে মিস্টার মরিসনের সময় কাটছিল। 5 দিন পর হঠাৎ একদিন সকালবেলা একটা বড় পার্সেল এসে হাজির হলো মিস্টার মরিসনের নামে। ওপরে বড় বড় অক্ষরে লেখা ছিল গ্লাস উইথ কেয়ার। খুব যত্নের সঙ্গে পার্সেলটি খুলতে আদেশ দিলেন মিস্টার মরিসন। সেটি খুললে দেখা গেল তার মধ্যে একজন নিযুক্ত ইনফর্মারের কাটা মুন্ডু। স্থানে স্থানে রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে, আর তার চোখের ওপর পিন দিয়ে আটকানো একখানা চিঠি। চিঠিখানা খুললেন মিস্টার মরিসন। তাতে লেখা, প্রিয় মিস্টার মরিসন, আশা করি ভবিষ্যতে দস্যু ছত্রপতির বিরুদ্ধে আরও যোগ্য ও কার্যক্ষম লোক নিযুক্ত করবার চেষ্টা করবেন। আর বেশ ভালো করে মনে রাখবেন, দস্যু ছত্রপতির বিরুদ্ধে কাজ করবার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু। ইতি ছত্রপতি। চিঠিখানা পড়ে শেষ করলেন মিস্টার মরিসন। তারপর টেলিফোনটা তুলে নিয়ে প্রেসিডেন্সি জেলের নম্বর চাইলেন কি যেন একটা উদ্দেশ্য নিয়ে। তার থমথমে মুখের দিকে চেয়ে বোঝা গেল না কি তার উদ্দেশ্য। সারা পুলিশ অফিসে মুহূর্তে রটে গেল কথাটা। সর্বত্র বিস্ময়ের গুঞ্জন। লালবাজার থানার ইতিহাসে কখনো এ ধরনের মারাত্মক ঘটনা ঘটেছে বলে শোনা যায়নি। বেলা 10টা। বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ দীপক চ্যাটার্জি তার ঘরে বসে কতগুলি পুরনো কেসের ডায়েরি বেশ মনোযোগের সঙ্গে পড়ছিল। বাইরে মোটর গাড়ি থামার শব্দ পাওয়া গেল। একটু পরে ভারী বুটের শব্দ। ঘরে প্রবেশ করলেন ডেপুটি কমিশনার মিস্টার মরিসন। সুপ্রভাত মিস্টার চ্যাটার্জি। সুপ্রভাত মিস্টার মরিসন। কি সৌভাগ্য আমার যে আজ এত সকালেই আমার বাড়িতে আপনার পায়ের ধুলো পড়ল। বিনয়টা ভালো মিস্টার চ্যাটার্জি, কিন্তু এটা যেন অতি বিনয়ের লক্ষণ বলে মনে হচ্ছে। জানেন তো, একটা প্রবাদ আছে। কথাটা বলে হো হো করে হেসে উঠলেন মিস্টার মরিসন। দীপকও যোগ দিল সেই হাসিতে। হাস্য কৌতুকের পর্বটা শেষ হলে মিস্টার মরিসন বললেন, অত্যন্ত জরুরি প্রয়োজনেই আপনার এখানে আমাকে আসতে হয়েছে দীপকবাবু। দীপক বলল, কতকটা আগেই আন্দাজ করতে পেরেছিলাম। যাক, কথাটা এবার খুলে বলবেন আশা করি। নিশ্চয়ই মিস্টার চ্যাটার্জি। সম্প্রতি কলকাতা শহরের বুকে দস্যু ছত্রপতির অবাধ অত্যাচারের খবর নিশ্চয়ই সংবাদপত্র পাঠে অবগত হয়েছেন, কিন্তু দীর্ঘদিনের প্রচেষ্টাতেও দস্যু ছত্রপতিকে গ্রেপ্তার করা তো দূরের কথা, সে যে কে তা জানতে পর্যন্ত সক্ষম হয়নি পুলিশ বিভাগ। এর ফলে আমাদের দুর্নাম প্রচুর পরিমাণে বৃদ্ধি তো পেয়েছেই, ভবিষ্যতেও যে এরূপ ঘটনা ঘটা বন্ধ হবে তার কোনো নিশ্চয়তা নেই। একটু থেমে মিস্টার মরিসন আবার শুরু করলেন, দস্যু ছত্রপতির বিরুদ্ধে সম্প্রতি কয়েকজন ইনফর্মারকে নিযুক্ত করেছিলাম, কিন্তু সংবাদের জন্যে যখন আমি ব্যাকুল আগ্রহে প্রতীক্ষা করছিলাম, তখন সংবাদের পরিবর্তে একদিন এলো একটা কাটা মানুষের মুন্ডু, আর সেই মুন্ডুটিও একজন ইনফর্মারের। তার সঙ্গে পেলাম দস্যু ছত্রপতির লেখা একটা চিঠি। দস্যু ছত্রপতিকে খুঁজে বের করবার জন্যে কি আপনি আমাকে নিযুক্ত করতে চান নাকি? দীপক প্রশ্ন করে। না, ঠিক এভাবে নয় মিস্টার চ্যাটার্জি। আপনি জানেন যে দস্যু ছত্রপতিকে খুঁজে বের করবার চেষ্টা আর মৃত্যুকে আলিঙ্গন করা একই কথা। আমি চাই না সে বিপদের মধ্যে আপনাকে ঠেলে দিতে। তার চেয়ে অনেক বুদ্ধি করে চমৎকার একটি প্ল্যান করেছি আমি। ঠিক সেই মতো কাজ করতে হবে আপনাকে। আশা করি এতে আপনার অমত হবে না। দীপক বলল, বেশ, আপনার প্ল্যানটা আগে শোনা যাক।
মিস্টার মরিসন শুরু করলেন। প্রেসিডেন্সি জেলে দস্যু ছত্রপতির একজন লোক আটক আছে। সে যে আসলে ছত্রপতির দলের লোক তা আমাদের জানা ছিল না। একটা ব্যাংকের সিন্দুক খুলে টাকা চুরি করবার সময় ধরা পড়ে লোকটা। কিন্তু সম্প্রতি একটা ঘটনা থেকে জানতে পারলাম যে ও দস্যু ছত্রপতির দলের। ঘটনাটা ঘটেছেও চমৎকার। লোকটার নাম শশধর। সম্প্রতি ওকে মুক্ত করে দেবার জন্যে দস্যু ছত্রপতির তরফ থেকে অজ্ঞাত একজন লোক একটি সেন্ট্রিকে প্রচুর টাকা ঘুষ দেয়। শশধরকে নাকি ছত্রপতির একান্ত প্রয়োজন। কিন্তু সৌভাগ্যের বিষয় এই, সেন্ট্রিটি খুব সাধু প্রকৃতির লোক। সে সংবাদটা কর্তৃপক্ষের কাছে জানায় এবং খবরটা গোপনে লালবাজারে জানানো হয়েছে। এখন কথা হচ্ছে এই যে আমি শশধর লোকটাকে দেখেছি। ওর চেহারা হুবহু আপনার মতো, তবে ও আপনার মতো অতটা বলবান নয়। তাতে কিন্তু যায় আসে না। আপনি সামান্য মেকআপ নিলেই আপনার সাথে শশধরের কোনো প্রভেদই সাধারণের চোখে ধরা পড়বে না। এই ছদ্মবেশে আপনি প্রেসিডেন্সি জেলে শশধরের সেলে আটক থাকবেন, আর তাকে আলিপুর জেলে ট্রান্সফার করা হবে। ইতিমধ্যে আমরা নির্দিষ্ট দিনে এমন ব্যবস্থা করব যে আপনি ওই সেন্ট্রির সাহায্যে পালিয়ে যাবেন। ছত্রপতির দলের সকলে আপনাকে শশধর বলে মনে করবে। ফলে ওদের সঙ্গে মিশে ধীরে ধীরে আসল বাজের দিকে অগ্রসর হবেন। দীপক হেসে বলল, প্ল্যানটির আমি সত্যি প্রশংসা করছি মিস্টার মরিসন, কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের যোগ্যতার উপর। কেন? খবরটা যদি সম্পূর্ণ গোপন রাখতে পারেন এবং আমাকে ঠিক বন্দির মতোই রাখবার ব্যবস্থা হয়, তবে এ থেকে সার্থকতা আসতে পারে। অবশ্য আমাকেও নিপুণভাবে অভিনয় করতে হবে। কিন্তু তা না হলে, অর্থাৎ ব্যর্থ হলে, আমার জীবন সংকটাপন্ন হয়ে পড়বে। যথাসম্ভব খবরের গোপনীয়তা পালন করা হবে এবং নির্দিষ্ট সেন্ট্রি ছাড়া আর কেউ যাতে ব্যাপারটা জানতে পর্যন্ত না পারে সেই চেষ্টাই করতে হবে আমাদের। তাহলে সত্যি এটি একটি কার্যকরী প্ল্যান মিস্টার মরিসন। আপনি তাহলে প্রস্তুত? অবশ্যই। বিপদকে যে আমি কতটা ভালোবাসি তা আপনি সবচেয়ে বেশি জানেন মিস্টার মরিসন। উইশ ইউ সাকসেস। আপনি তাহলে সব দিক থেকে প্রস্তুত থাকবেন মিস্টার চ্যাটার্জি, আজই রাত্রে। ধন্যবাদ। দীপক কথাটা শেষ করে মিস্টার মরিসনকে বিদায় সম্ভাষণ জানায়। সেদিনই গভীর রাত। প্রেসিডেন্সি জেলের একটি সেলের সামনে দেখা গেল কয়েদির পোশাক পরিধান করে দীপক চ্যাটার্জি আর তার সঙ্গে মিস্টার মরিসন এসে দাঁড়ালেন। রাত তখন 12টা। জেলের অন্য কোনো প্রাণী টের পেল না বিষয়টা। কেবল যে সেন্ট্রি পাহারা দিচ্ছিল সে তাদের দুজনকে দেখে মিলিটারি ভঙ্গিতে স্যালুট করল। মিস্টার মরিসন বললেন, দরজাটা খোলো সেন্ট্রি। দরজা খোলা হলো। শশধরকে তোলা হলো একটি ঢাকা পুলিশ ভ্যানে। দীপক শশধরের কক্ষে প্রবেশ করতেই দরজা বন্ধ হয়ে গেল। শুভরাত্রি জানিয়ে মিস্টার মরিসন বিদায় নিলেন। পুলিশ ভ্যান দূরে অদৃশ্য হয়ে গেল। দীপক ঘরের কোণের বিছানাটায় গা এলিয়ে দিয়ে ভাবতে লাগল, এরপর ঘটনার গতি কোন দিকে যাবে। দিনের পর রাত, রাতের পর দিন কেটে যায়। অফুরন্ত ক্লান্তি আর অবসাদ দীপকের মনে। জেলখানার কারো কাছেই সে নিজের পরিচয় দেয়নি। সাধারণ বন্দীদের মতোই তাকে অজস্র পরিশ্রম করতে হচ্ছিল। তার উপর আবার জেলখানার কুখাদ্য ভক্ষণ করা তার পক্ষে প্রায় অসহ্য হয়ে দাঁড়িয়েছিল। পুষ্টিকর খাদ্যের অভাবে দিনের পর দিন তার শরীর যেন একটু দুর্বল মনে হচ্ছিল। আকুলভাবে সে প্রতীক্ষা করছিল মুক্তির দিনটির জন্যে। এমনিভাবেই 9 দিন কেটে গেল। অবশেষে এলো তার পলায়নের শুভ দিন। সেদিন সকালেই তাকে কাজের জন্য বাইরে নিয়ে যাওয়া হলো অন্যান্য বন্দীদের সাথে। খাওয়া দাওয়ার পর কাজের পালা। সেলের এক কোণে দাঁড়িয়ে সে কাজ করছিল। তার পাশে ছিল সেই সেন্ট্রিটি। অন্যান্য বন্দী ও সেন্ট্রিরা অনেক দূরে। এভাবে ঘণ্টা দেড়েক কাটল। প্রচণ্ড রোদে দীপকের গা বেয়ে টস টস করে ঘাম ঝরতে লাগল।
আকুলভাবে সেই বিলম্বিত মুহূর্তগুলো শেষ হবার জন্যে প্রতীক্ষা করছিল। বো করে একটা এরোপ্লেন উড়তে দেখা গেল জেলখানার ঠিক ওপরের আকাশে। সেন্ট্রি বলল, এইবার হাত তুলুন স্যার। দীপক মাথার উপর হাত তুলল। বুম বুম বুম, পরপর অনেকগুলি স্মোক বম ছিটকে এসে পড়ল প্লেনখানা থেকে। ধোঁয়ায় চারদিক অন্ধকার, দৃষ্টিশক্তি ব্যাহত হয়ে যায় ওই প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে। সেন্ট্রিটি বলল, আমার চলে একটা ঘুষি মেরে ফেলে রেখে এই ধার দিয়ে সোজা পালিয়ে যান, বাইরে মোটর অপেক্ষা করছে। বেশি কথা বলতে হলো না, দুম করে একটা প্রচণ্ড ঘুষি গিয়ে পড়ল সেন্ট্রিটির চোয়ালে। দম দেওয়া লাটিমের মতো ঘুরপা খেয়ে সে সেইখানেই লুটিয়ে পড়ল। দীপক আর কোনো দিকে ফিরে তাকাবার অবকাশ পেল না, সোজা পালাতে হবে তাকে। নিশ্চিন্ত মনে ছুটতে ছুটতে সে জেলের ধারের পাঁচিলটার কাছে গিয়ে দাঁড়ালো। সেখানে একটা দড়ির মই ঝোলানো আছে দেখা গেল। দীপক মই পেয়ে পাঁচিলের মাথার উপরে উঠে এক লাফে পথে গিয়ে পড়ল। সামনে অপেক্ষা করছিল একখানি মোটর গাড়ি। দীপক ছুটে মোটরটার সামনে গিয়ে দাঁড়ালো। আসুন শশধরবাবু, একটি তরুণীর কণ্ঠে ধ্বনিত হলো কথা কয়টি। দীপক কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসল। গাড়ি তখন তীব্র বেগে ছুটতে শুরু করেছে। পেছনে শোনা গেল জেলখানার পাগলা ঘণ্টি বাজতে শুরু করেছে ঢং 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 করে। দীপক তরুণীটির দিকে চেয়ে বলে উঠল, আমার পোশাক সঙ্গে এনেছেন তো? তরুণীটি বলল, হ্যাঁ, এই পুটলিটার মধ্যে আছে, শিগগির ছেড়ে ফেলুন। দীপক জেলখানার জামাটা খুলে একটা ভালো শার্ট গায়ে দিল। তারপর পাজামাটার ওপরে একটা স্যুট চড়িয়ে যখন বেশভূষা শেষ করল, তখন তাকে ভদ্রগোছের একজন অফিসের বড় সাহেব ছাড়া আর কিছু মনে করা সম্ভব নয়। গাড়ি তখন সজোরে এগিয়ে চলেছে পিচ ঢালা মসৃণ পথ ধরে। মেয়েটির দিকে চেয়ে দীপক প্রশ্ন করল, আমরা এখন কোন দিকে চলেছি? মেয়েটি হেসে বলল, দক্ষিণেশ্বরে আমাদের যে আড্ডা আছে, আপনাকে এখন সেখানেই নিয়ে যাবার হুকুম আছে শশধরবাবু। দীপক মেয়েটির দিকে ভালো করে চেয়ে দেখবার অবকাশ পেল এবার। মেয়েটি স্বাস্থ্যবতী ও সুন্দরী, চোখ দুটো টানা টানা, চেহারার মধ্যে বেশ একটা আকর্ষণ আছে। বয়স 24-এর কাছাকাছি। মাথায় সিঁদুরের রেখা দেখা যায় না। দীপক বুঝতে পারল মেয়েটি কুমারী। আপনি কতদিন এ দলে আছেন তা তো কিছু বললেন না মিস? অনুশ্রী সেন আমার নাম। হাসি মুখে মেয়েটি নিজের পরিচয় দিল। তারপর বলল, আপনি আমাকে না চিনলেও আমি কিন্তু আপনার খ্যাতির কথা অনেক শুনেছি শশধরবাবু। তাই নাকি? উৎসাহহীন কণ্ঠে দীপক বলে, তবে আমার সেই ইতিহাসও অবশ্য অকলঙ্কিত নয়, কিন্তু আপনার সেই কলঙ্কই হয়তো আপনার গৌরব শশধরবাবু। না। দীপক হেসে বলে, অর্থ উপার্জন আর বেঁচে থাকবার তাগিদে সারা জীবন ধরে অজস্র অন্যায় করে গেলেও তার মধ্যে আমি খুব বেশি গৌরবের কিছু খুঁজে পাই না অনুশ্রী দেবী। দীপকের স্বরটা গম্ভীর। অনুশ্রী বলে, এই আলোচনা আপাতত বন্ধ থাক শশধরবাবু। আপনি জানেন আমাদের দলপতি ছত্রপতি এরকম আলোচনা পছন্দ করবেন না। কে ছত্রপতি? দীপক হালকাভাবেই যেন প্রশ্নটা করে বসে। সর্বনাশ! মেয়েটি চোখ দুটো বড় বড় করে বলে, আর কখনো ভুল করেও এ ধরনের প্রশ্ন করে বসবেন না। দস্যু ছত্রপতি সম্বন্ধে দলের যে যে লোকের অনাবশ্যক কৌতূহল প্রকাশ পেয়েছিল তাদের সকলকেই মৃত্যুর খাতায় নাম লেখাতে হয়েছে। কিন্তু কি তাদের অপরাধ অনুশ্রী দেবী? তার অপরাধ বিচার করবার ভার আমাদের নেই, আমরা শুধু তার আদেশ পালন করে যাব। কিন্তু তা ঠিকমতো না করলেও বা তিনি তা জানতে পারবেন কোন পথে? তা জানি না, তবে এটুকু জানি যে তিনি সর্বজ্ঞ। সব কিছুই তিনি দেখতে পান, শুনতে পান, জানতে পারেন। হয়তো আপনি ছত্রপতি, কিংবা হয়তো আমি, অথবা গাড়ির ড্রাইভার ওই রণধীর। সব জায়গায় সব সময় যা কিছু ঘটে সবই থাকে তার নখের ডগায়। বুঝলাম, আর ভুল করেও অনাবশ্যক কৌতূহল প্রকাশ করব না অনুশ্রী দেবী। যাক,
এখন দক্ষিণেশ্বরের আড্ডার খবর কিছু বলুন। অনুশ্রী বলতে শুরু করল, আপনার বন্ধু বিকাশ এখন ওখানেই আছে। বিকাশ, আমি আর ওই রণধীর, মাত্র 3 জন আমরা একত্রে কাজ করছি। আর আছে জয়রাজ আর তার দলবল। জয়রাজ লোকটি যে কিরূপ উগ্র প্রকৃতির তা তো আপনি আগেই জানতেন। দীপক বলল, হ্যাঁ, কিছু কিছু মনে আছে বই কি। অনুশ্রী বলল, ওই জয়রাজ সব কাজেই এমন একটা গোলমাল করে বসে যে মাঝে মাঝে বড়ই অসুবিধা হয়। আর ওর দলে 4-5 জন লোক আছে, তাদের সামলানো তো সহজ কথা নয়। অথচ জয়রাজ প্রতিটি বিষয়ে আমাদের মতের বিপক্ষে যায়। লোকটা যেমন একগুয়ে তেমনি রকচটা। কী করে যে কর্তা এখনও ওকে দলে রেখেছেন সেটাই আশ্চর্য। দীপক প্রশ্ন করল, বিকাশ এখন কেমন আছে? আর তার শরীর? অনুশ্রী বলল, হ্যাঁ, বিকাশবাবুর সঙ্গে তো আপনার দীর্ঘ 3 বছর দেখা সাক্ষাৎ হয়নি। তিনি আগের চেয়ে সুস্থই আছেন। দীপক হেসে বলল, যাক, বহুদিন পরে আবার তার সঙ্গে দেখা হবে বলে আশা করছি। কথা শেষ হলো না, রণধীর মোটরের ব্রেক কষল। বলল, দূরে কতকগুলো পুলিশ সব গাড়ি আটকে সার্চ করছে, কি করা যাবে? দীপক ভালো করে দূরের দিকে একবার দৃষ্টিপাত করল। তারপর সামনে গিয়ে রণধীরকে একপাশে সরিয়ে দিয়ে তার জায়গায় নিজে গিয়ে বসে গাড়ি ড্রাইভ করতে লাগলো। জোরে গাড়ি চালিয়ে আসতেই পুলিশ বাহিনী হাত তুলে বাধা দিল তাদের। ব্রেক কষে গাড়ি থামিয়ে দীপক প্রশ্ন করল, ব্যাপার কি স্যার, গাড়িগুলোকে এভাবে দাঁড় করাচ্ছেন কেন? পুলিশ অফিসার বলল, এত জোরে গাড়ি চালিয়ে আসছেন কেন বলবেন কি? দীপক হাসি মুখে বলল, যা দিনকাল পড়েছে স্যার, এখন গন্তব্যস্থলে পৌঁছতে পারলে বাঁচি। কেন, কি আবার হলো আপনার? দীপক বলল, এই বন হুগলির মোড়টা ক্রস করবার সময় দেখি একটা মোটর সাইকেল প্রচণ্ড বেগে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। যে বেগে তারা ছুটে গেল তাতেই বুঝতে হবে হয় তারা উন্মাদ, না হয় ক্রিমিনাল। সে কি, কতক্ষণ স্যার? পুলিশ অফিসারের কণ্ঠে আগ্রহ ফুটে উঠল। এই কিছুক্ষণ আগে, মিনিট 3-4 হলো। মোটর সাইকেলের আরোহী ছিল 2 জন। তার মধ্যে একজনের চুল যেমন ছোট ছোট করে ছাটা, তাতে তাকে জেল ফেরত আসামি বলে মনে করা উচিত। যদি কিছু মনে না করেন একটা অনুরোধ করব আপনাকে। অফিসারের কণ্ঠে বিনয় এসে পড়ল। কি অনুরোধ, বলুন। সাধ্য থাকলে তা পালন করতে অবশ্যই চেষ্টা করব। আপনাদের এই গাড়িতে উঠিয়ে নিয়ে আমাদের ঠিক দক্ষিণেশ্বরে নামিয়ে দেবেন। আমরা থাকবো মাত্র 2 জন, আর বাকি দল ওই মোড় হয়ে ঘুরে দক্ষিণেশ্বরের দিকে যাবে। যেদিকেই লোকগুলি যাক না কেন, আশা করা যায় তাদের অবশ্যই ধরা যাবে। বেশ, দীপক বলল, উঠে আসুন গাড়িতে। আপনাদের সাহায্য করা আমার অবশ্য কর্তব্য। দীপক গাড়িতে স্টার্ট দিল। দক্ষিণেশ্বরের মোড়ে পুলিশ অফিসার 2 জনকে নামিয়ে দিতেই তারা সহাস্য মুখে প্রীতি সম্ভাষণ জানিয়ে বিদায় নিল। গাড়ির গতি অনেকটা বাড়িয়ে দিয়ে দীপক প্রশ্ন করল, কোন ধারে? অনুশ্রী বলল, বায়ে শশধরবাবু। গাড়ি তখন উল্কার বেগে ছুটে চলেছে। দীপকের হাতে পড়ে সে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে বলে মনে হয়। এত জোরে চালালে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে শশধরবাবু। অনুশ্রীর কণ্ঠে উৎকণ্ঠা। দীপক নিশ্চিন্ত মনে গাড়ি চালায়। মিনিট কয়েকের মধ্যে গাড়ি এসে দাঁড়ায় আড্ডার ঠিক সামনে। অনুশ্রী বলে, সত্যি আপনি চমৎকার ড্রাইভ করেন কিন্তু। দীপক কথা না বাড়িয়ে বলে, ভেতরে চলুন। রণধীর সেলাম ঠুকে চলে গেলে দীপক অনুশ্রীর সঙ্গে বাড়িখানার দোতলায় একটি ঘরে গিয়ে বসে। অনুশ্রী তাকে বিশ্রাম করতে বলে বাইরে বেরিয়ে এসে সামনে দাঁড়িয়ে থাকা একটি হাবা গোবা ধরনের চাকরের দিকে চেয়ে বলে, জলদি বাবু কা খানা আর 1 পেয়ালা কফি ले आओ। চাকরটি দ্রুত অদৃশ্য হয়ে গেলে অনুশ্রী ঘরে ফিরে এসে বলে, আপনি একটু হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নিন শশধরবাবু, এক্ষুনি খাবার আসবে। একটু পরেই খাবার এলো। খাবারের প্লেট শেষ করে কফির পেয়ালায় চুমুক দিয়ে দীপক বলল, সত্যি আপনাদের ব্যবস্থা একেবারে নিখুঁত অনুশ্রী দেবী। অনুশ্রী হেসে বলে, আমার কর্তব্য তো আমি শেষ করলাম, এবার আপনার ওপর যে কর্তব্যের বোঝা এসে পড়বে তা শেষ করবার দায়িত্ব আপনার। দীপক প্রশ্ন করতে যাচ্ছিল,
কিন্তু তার আগেই ঘরের মধ্যে প্রবেশ করল একজন দীর্ঘ রোগা চেহারার লোক। ঘরের মধ্যে এসেই দীপকের সঙ্গে করমর্দন করে বলে উঠল, উহ, তোমার দেখা যে কোনোদিন পাবো তা আমি ধারণা করে উঠতে পারিনি শশধর, নেহাত কর্তার কৃপায়। দীপক বলে উঠল, তাছাড়া ভাগ্য খানিকটা বটে। লোকটি হেসে উঠে বলল, আমাদের কর্তা ইচ্ছে করলে ভাগ্য তৈরি করতে পারেন, কি বলো শশধর? দীপক মনে মনে চিন্তা করছিল গভীর তন্ময়তার সঙ্গে। লোকটি শশধরের পরিচিত বন্ধু বলে মনে হচ্ছে, তবে অনেকদিন তাকে দেখেনি, তাই ঠিক চিনতে পারেনি। এ তবে কে? এ নিশ্চয়ই সেই বিকাশ, যার সঙ্গে শশধরের 3 বছর দেখা হয়নি বলে সে অনুশ্রীর মুখে শুনেছে। দীপক বলল, কর্তাও তো তোমার আমার মতো লোকদের নিয়েই কাজ করে আজ এত বড় হয়েছেন, কি বলো ভাই বিকাশ? লোকটি হেসে দীপকের পিঠে চাপড় মেরে বলল, তা সত্যি, কিন্তু কাজ না করেও তো আমাদের উপায় নেই। সেই কথা অবশ্যই সত্যি, দীপক বলল। লোকটি দীপকের গায়ে হাত রেখে বলল, যাই বলো ভাই, জেলখানায় বসে খেয়ে খেয়ে এক বছরে তুমি যথেষ্ট মোটা হয়ে উঠেছ, বোধহয় কাজের ক্ষমতা কমে গেছে তোমার। কি বলছেন আপনি বিকাশবাবু? বাধা দিয়ে অনুশ্রী বলল। পথে আসতে উনি পুলিশদের যা এক হাত ভেলকি খেলা দেখালেন। তাই নাকি? তাই নাকি শশধর? বলতে বলতে ঘরের মধ্যে প্রবেশ করল দীর্ঘদেহী সুপুরুষ বলিষ্ঠ একজন লোক। তারপর একবার ভ্রুকুটি করে বলল, ওসব মেয়ে ভুলোনো বিদ্যে তো ভাই কাজ চলবে না ওস্তাদ। এবার যে আসল কাজের পালা শুরু হবে, এবার বোঝা যাবে তোমার ক্ষমতার দৌড়। লোকটির কণ্ঠে শ্লেষ, যেন শশধরকে সে নেহাত গ্রাহ্যের মধ্যে আনতে চায় না। আপনার এ ধরনের ব্যবহার আপাতত সংযত রাখা উচিত জয়রাজবাবু। তাছাড়া এটুকু দেখে আমি বুঝেছি, আর কিছু হোক না হোক শশধরবাবু আপনাকে মোটর চালাতে শেখাতে পারেন। অনুশ্রী বলে, খুব জমে গেছো দেখছি যে সুন্দরী। বলি, ওহে শশধর, আজ যে কাজের ভার দেওয়া হবে তা যদি পালন করতে না পারো তো এই ভোজালিখানা দেখছো তো? বলে উঠল জয়রাজ। দীপক বিকাশের দিকে মুখ ঘুরিয়ে বলল, এই অভদ্র লোকটাকে যেতে বলে দাও তো ভাই বিকাশ, যা কিছু কাজের কথা তোমাদের কাছ থেকেই শুনতে চাই। কুশ্রী হাসিতে স্থানটাকে বিষাক্ত করে দিয়ে জয়রাজ বলে ওঠে, বেশ, এখন যাচ্ছি ওস্তাদ, পরীক্ষা হবে রাতে। তখন যদি বলো যে সিন্দুক খুলতে পারছো না বা পাঁচিল টপকাতে পারছো না, তো তোমার টুটির ওপরে ভোজালিখানা। জোরে জোরে পা ফেলে জয়রাজ বেরিয়ে যায়। ওর কথা শুনে রাগ করবেন না শশধরবাবু। অনুশ্রী বলে, আজ আপনার ওপর যে কাজের ভার দেওয়া হয়েছে তা দয়া করে করুন, কারণ আজ রাতে যার সিন্দুক থেকে এই 3 লক্ষ টাকার রত্নসম্ভার চুরি করা হবে সে আমার বাবারও শত্রু। এই রাজেন্দ্র প্রসাদ সিং আর তার অন্য অংশীদার বিনায়ক, এই দুজনে মিলে আমার বাবাকে একেবারে পথের ভিখারিতে পরিণত করেছিল। বাবা এই জন্যে শেষ জীবনে আত্মহত্যা করতে বাধ্য হন, আর তার প্রতিশোধ নেবার জন্যে আমি ভদ্রঘরের মেয়ে হয়েও দস্যু ছত্রপতির দলে যোগ দিয়েছি। বিকাশ বলল, অবশ্য অনুশ্রীর বাবাকে এভাবে প্রতারিত করবার ব্যাপারে রাজেন্দ্র প্রসাদ সিংয়ের খুব বেশি হাত ছিল না, কিন্তু তার জন্য পার্টনার ওই বিনায়কই যত নষ্টের মূল। যাক, এখন এই বিনায়ক আর রাজেন্দ্র প্রসাদ মিলে বর্তমানে গোপনে 3 লক্ষ টাকা দামের জহরত অত্যন্ত অল্প দামে কিনে এনে রাজেন্দ্র প্রসাদের বাড়িতে রেখেছে। এটা অত্যন্ত গোপনীয় খবর। এই জহরত ইনশিওর করা হয়নি, কারণ ইনশিওর করলেই সাধারণ লোকে ব্যাপারটা জেনে ফেলবে, আর এত প্রচুর জহরত বিক্রি হবার জন্যে এদেশে এসেছে। এই খবর প্রচারিত হয়ে পড়লেই জহরতের বাজার হু হু করে নেমে যেতে থাকবে। তা তো বটেই, দীপক সায় দেয়। তাহলে ওরা তো খুব সাবধানী লোক বলেই মনে হচ্ছে, বেশ গভীর জলের মাছ। হো হো করে হেসে উঠে বিকাশ বলে, তা তো বটেই। এখন আসল কথা শোনো, কর্তার কাছ থেকে আদেশ এসেছে, এই জহরত গোপনে লুট করতে হবে। সব কিছুই তৈরি, তোমার প্রয়োজনই এখন সর্বাধিক। বাড়ির চাকরকে টাকা দিয়ে বশীভূত করা হয়েছে, সে একটা জানালা খোলা রাখবে।
পাঁচিল টপকে পাইপ বেয়ে সেই জানালার কাছে গিয়ে হাজির হতে হবে তোমাকে। তারপর বড় দরজা খুলে দিলে আমরা সকলে ঘরে ঢুকব। দীপক বলল, এ আর কঠিন কাজ কি? বিকাশ বলল, কঠিন নয় তোমার কাছে? যাক, এরপর ওই সিন্দুকের তালাটা তোমাকে খুলতে হবে। তালা খোলার জন্যে তুমি যে এক ধরনের কেমিক্যাল জিনিস তৈরি করতে জানতে তা দিয়েই কাজ সারলে ভালো হয়। কর্তারও তাই আদেশ। বড় তালা আর গা তালা খুলে সিন্দুকের ভেতর থেকে জহরতগুলো নিয়ে বেরিয়ে আসবো আমরা। দীপক বলল, বেশ, এবার একটু বিশ্রাম করতে দাও আমাকে, আর বিকালের খাবারটা একজন চাকরের হাতে পাঠিয়ে দিও। বিকাশ বেরিয়ে গেল। অনুশ্রী বেরিয়ে যাবার আগে দীপকের দিকে চেয়ে প্রশ্ন করল, পারবেন তো শশধরবাবু? দীপক বলল, কেন, বিশ্বাসের অভাব ঘটছে নাকি? অনুশ্রী বলল, না, ওই 3 লাখ টাকার মধ্যে অর্ধেক হবে শয়তান বিনায়কের, যে বিনায়ক আমার বাবাকে। দীপক বলল, তোমার প্রতিহিংসা নেওয়াটা কি অন্য কোনো উপায়ই সম্ভবপর ছিল না অনুশ্রী? এ কথা কেন বলছেন? দীপক বলল, যতদূর জানি রাজেন্দ্র প্রসাদের এতে বিশেষ দোষ নেই। তারপর তিনি লোকও ততটা খারাপ নন, কিন্তু এক্ষেত্রে শাস্তিটা গিয়ে পড়বে দুজনের ওপরেই কি না? অনুশ্রী হেসে বলল, অসৎসঙ্গে সর্বনাশ, জানেন তো, বিনায়কের সঙ্গদোষেই আজ ওকেও দুঃখ ভোগ করতে হবে। তা বটে। দীপক হাই তুলতে তুলতে বলল, এবার একটু ঘুম, কি বলো? হ্যাঁ হ্যাঁ, আর একটি কথাও নয়। দ্রুত পদক্ষেপে ঘর ছেড়ে বেরিয়ে যায় অনুশ্রী। অজস্র ভাবনার জট দীপকের মাথার মধ্যে। এই কটা দিন যে স্বপ্ন, যেন একটা মিথ্যা কোনো মুহূর্তস্থায়ী মরীচিকা, নশ্বর বিভ্রান্তি। এর এক বর্ণও সত্য নয়। কোনো দিন এমন কিছু ঘটতে পারে না। না ভাবার মধ্যেও বৈচিত্র্যের কিছু নেই। তার সুদীর্ঘ জীবনের অজস্র অভিজ্ঞতাগুলোর মধ্যে কখনো এরকম একটা কিছু যে ঘটতে পারে কল্পনা করেনি সে। বিখ্যাত ডিটেকটিভ দীপক আজ একটা দস্যু দলের পক্ষে কাজ করছে। সন্ধ্যার পরে তাকে বের হতে হবে কোনো এক ধনীর সর্বস্ব অপহরণ করবার উদ্দেশ্য নিয়ে। এ থেকে বিরত হবার কোনো উপায় জানা নেই তার। এ তাকে করতেই হবে। তাছাড়া শুধু ধনী বললেই শেষ হলো না। রায় সাহেব রাজেন্দ্র প্রসাদ সিং একজন অমায়িক পরোপকারী ভদ্রলোক। দীপকের সঙ্গে তার যথেষ্ট পরিচয় আছে। তাছাড়া তিনি ছিলেন দীপকের মৃত পিতার বন্ধু। রাজেন্দ্র প্রসাদ সিংয়ের মেয়ে শিপ্রাকেও দীপক চেনে। নিষ্পাপ কুসুমের কলির মতো সুন্দর মেয়েটি, রায় সাহেবের একমাত্র সন্তান, ভবিষ্যৎ উত্তরাধিকারী। আর সে কিনা চলেছে আজ তাদেরই সর্বনাশ করতে। কিন্তু উপায় নেই একে অস্বীকার করার। এ তাকে করতেই হবে। দীর্ঘদিন বিনায়কের মতো ধূর্ত শয়তানের সংস্পর্শে থাকবার জন্যে রায় সাহেবের ভাগ্যে যে পাপ সঞ্চিত হয়েছে, এ তারই প্রায়শ্চিত্ত। এর দুঃখ ও কষ্ট রায় সাহেবকেও সমভাবেই বহন করতে হবে। কিন্তু ছত্রপতির কেন রায় সাহেবের ওপর এই আক্রোশ? আর এ গোপন খবরটি বা সে জানল কোন পথে? একের পর এক ভাবনাগুলো দীপকের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। এত করেও এতক্ষণ পর্যন্ত আসল কাজের ব্যাপারে এক পাও এগোতে পারেনি সে। কে ছত্রপতি? কি তার পরিচয়? কেন তার আদেশ এরা এমন নিঃসংকোচে পালন করে? সে কি কোনো দিনই এ রহস্য ভেদ করতে পারবে না? সবার চোখের আড়ালে বসে যে শয়তান তার জয়যাত্রার পথে নিঃসংকোচিত্তে এগিয়ে চলছে, কি উপায়ে যায় তাকে প্রবলভাবে বাধা দেওয়া, তার উপর অজ্ঞাতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়া। কিন্তু কে সেই লোক? বিকাশ, জয়রাজ, রণধীর, অনুশ্রী, হাবাগোবা চাকরটা? সকলের চেহারাই একবার করে তার মনের মধ্যে ভেসে ওঠে। ওদের মধ্যেই কেউ নয়তো? কিন্তু সে যেই হোক না কেন, বিরাট কতকগুলো দলকে যে এমনিভাবে একত্র সুসংবদ্ধ করে চালনা করছে, তার বুদ্ধির তীক্ষ্ণতা সম্বন্ধে সন্দেহের অবকাশ থাকে না। ধীরে ধীরে কখন যে তন্দ্রার জরিমা এসে দীপকের চিন্তাসূত্রকে ছিন্ন করে
তাকে নিঃশেষে গ্রাস করে ফেলে তা সে জানতেও পারে না। গাঢ় ঘুম, ঘুমের ফাঁকে কয়েক ঘন্টা কেটে গিয়ে নেমে আসে রাত্রির আধার। দীপকের ঘুম ভাঙে অনুশ্রীর ডাকে। খাবারগুলো যে পড়ে নষ্ট হলো শশধরবাবু, কি ভয়ানক ঘুম বটে আপনার। দীপক চোখ মেলে তাকায়। সত্যি খুব বেশি ঘুম পেয়েছিল। তাছাড়া খানিকটা ঘুমিয়ে না নিলে শরীর আর মনটাও তাজা হয় না। এখন কিছু খাবেন নাকি? না, শুধু এক কাপ কফি। বরং রাস্তায় কোনো একটা রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিলেই হবে। কফি খেয়ে বাইরে বেরিয়ে এসে দীপক দেখে বিকাশ আর জয়রাজ প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে তাকে অনুগমন করবার জন্যে। গাড়ি তৈরি, জয়রাজ কর্কশ স্বরে বলে। চলো, দীপক ছোট্ট উত্তর দেয়। কিন্তু তোমার তালা গোলবার সেসব কেমিক্যালগুলো তৈরি আছে আমার কাছে। নিজের চরকায় তেল দিতে শেখো জয়রাজ। বিশ্রী একটা মুখভঙ্গি করে জয়রাজ এগিয়ে চলে গাড়ির দিকে। দীপক গিয়ে বসে ড্রাইভারের আসনে। গাড়ি ছুটে চলে। 40, 50, 60 স্পিডোমিটারে কাঁটাটা দোল খায়। আস্তে চালাও না হে, জয়রাজ বলে। মৃত্যুকে এত ভয়? দীপক রসিকতার সুরে উত্তর দেয়। গাড়ি সমান বেগে এগিয়ে চলে। ব্যারাকপুর ট্রাঙ্ক রোড দিয়ে গাড়ি এগিয়ে চলেছে কলকাতার দিকে। শ্যামবাজারের মোড়ে এসে দীপক বলে, কটা বাজে হে সাঙ্গাত? জয়রাজ বলে, 7:30। মাত্র? দীপক হেসে বলে, বড্ড খিদে পেয়েছে বাপু, কিছু খেয়ে নিলে হতো। ভবানীপুরে পৌঁছতে হবে তো সেই 9:30 নাগাদ। বিকাশ বলে, বেশ চলো কাফে ডি মনিকোতে। জয়রাজ খাবার ব্যাপারে আপত্তি করে না। গাড়ি গিয়ে দাঁড়ায় কর্নওয়ালিস স্ট্রিটের ওপর বিরাট কাফে ডি মনিকোর সামনে। হোটেলের ম্যানেজার দীপকের পূর্ব পরিচিত। দীপককে দেখে সে ছুটে এসে প্রশ্ন করে, কি চাই স্যার? দীপক হেসে বলে, কি সাঙ্গাত, 3 বছর আগেকার কথা দেখছি এখনো মনে আছে তোমার। দাও দেখি, ভালো মোগলাই পরোটা গোটা 3 আর ভালো মাংসের কারি 3 ডিশ। ম্যানেজার বুঝতে পারে কোনো কারণে দীপক নিজের পরিচয় গোপন করতে চায়, তাই কোনো কথা না বলে সে ভেতরে অদৃশ্য হয়। একটু পরে সে ফিরে এলে দীপক বলে, বলি ভালো মতো ভাজতে বলেছ তো, না খানিকটা অখাদ্য এনে হাজির করবে? ম্যানেজার বলে, হ্যাঁ ভালোই বলেছি স্যার। বাধা দিয়ে দীপক বলে, চলো দেখি কি কাণ্ড করছো। তোমরা হয়তো কবেকার বাসি মাংস চালিয়ে দেবে। ম্যানেজার কিছু বলবার আগেই দীপক তার হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। ঘরের ভেতরে গিয়ে ম্যানেজারের বিবর্ণ মুখের দিকে তাকিয়ে দীপক বলে, ভয় পাবেন না জানো, ওরা দস্যু দলের লোক। আমি পরিচয় গোপন করতে বাধ্য হয়েছি, সেই জন্যেই এক্ষুনি পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাব, ওরা যেন এদিকে আসতে না পারে। ওধারে জয়রাজ আর বিকাশ হাসি মুখে বলাবলি করছিল, শশধর লোকটাকে খুব জব্দ করেছে, যা হোক দেখা যাক কেমন করে বাসি মাংস চালায়। আমাদের কাছে চালাকি চলবে না বাচ্চাধনের। দীপক পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়ে সোজা চলে গেল ওধারের একটা প্রাইভেট টেলিফোনের সামনে। 2 আনা পয়সা ফেলে দিয়ে লালবাজার থানার সংযোগ চাইল। কাকে চান? আমি দীপক চ্যাটার্জি কথা বলছি, মিস্টার মরিসনকে এক্ষুনি চাই। একটু ধরুন, ডেকে দিচ্ছি এক্ষুনি। মিস্টার মরিসন একটু পরে এসে সাড়া দেন। কি খবর মিস্টার চ্যাটার্জি? মিস্টার মরিসন প্রশ্ন করেন। জরুরি ব্যাপার স্যার, আজই ঘণ্টাখানেক পরে রায় সাহেব রাজেন্দ্র প্রসাদ সিংয়ের 3 লক্ষ টাকা মূল্যের জহরত লুট করা হবে। সে কি? হ্যাঁ, আর তালা খোলবার উপযুক্ত একটি কেমিক্যাল সলিউশন ঘরের মেঝের উপর রেখে দেবার ব্যবস্থা করবেন। বাকি ব্যবস্থাটুকু আশা করি। বুঝেছি, আর বলতে হবে না মিস্টার চ্যাটার্জি। মিস্টার মরিসন সংযোগ কেটে দেন। দীপক চলে আসে সোজা খাবার ঘরে। সেখানে উৎকণ্ঠিত মুখে বিকাশ জিজ্ঞাসা করে, কীরকম রান্না হলো হে শশধর? দীপক বলে, বেটাদের একটুও ভেজাল চালাতে দিইনি। তাই নাকি? হ্যাঁ, একেবারে টাটকা মাংস, দেখো না এই এলো বলে। একটু পরে মাংস আর পরোটা এসে হাজির হলো। দীপক দিলদরিয়া ভাবে বলল,
আরও দুখানা পরোটা নিয়ে এসো না হে বাবু। জয়রাজ বলল, দামটা তুমি দেবে নাকি এ শশধর? দীপক হেসে বলে, হ্যাঁ নিশ্চয়ই। বিকাশ বলে, তা তোমার দিলটা চিরদিনই এমনই খোলসা, কি বলো এই শশধর? দীপক বলে, এই সামান্য টাকার ব্যাপারে আর তোমাদের সঙ্গে তর্ক করে লাভ কি বলো? ওধারে লালবাজার থেকে মিস্টার মরিসনের গাড়ি এসে সোজা থামে রায় সাহেব রাজেন্দ্র প্রসাদ সিংয়ের বাড়ির সামনে। কলিং বেল টিপতেই চাকর ছুটে এসে বলে, কাকে চান স্যার? এক্ষুনি রায় সাহেবের সঙ্গে দেখা করতে যাই। বলো গে, ডেপুটি কমিশনার মিস্টার মরিসন এসেছেন। একটু পরে রায় সাহেব ছুটে আসেন। কি ব্যাপার স্যার? ভেতরে চলুন, জরুরি পরামর্শ আছে। রায় সাহেব অবাক হয়ে ডেপুটি কমিশনার মিস্টার মরিসনের অনুগমন করেন। ভেতরের ঘরে দুজনের মধ্যে কি একটা গোপন পরামর্শ চলতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে খানিকটা গড়ের মাঠের হাওয়া খেয়ে গাড়ি যখন রায় সাহেব রাজেন্দ্র প্রসাদ সিংয়ের বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন রাত ঠিক 9:30। বাড়ি থেকে বেশ একটু দূরে গাড়ি দাঁড় করানো হলো। দূর থেকে রায় সাহেবের বাড়ির দোতলার ঘরের একটা জানালার দিকে চেয়ে দীপক দেখল সেটা ঠিকই খোলা আছে। বিকাশ বলল, যাও শশধর, প্রথমে তোমার পালা। দীপকের মনে চিন্তা, মিস্টার মরিসন তার কথা মতো কাজ করতে সমর্থ হয়েছেন তো? দেখা যাক। দীপক পাঁচিলের ওপর উঠে হাত বাড়িয়েই জলের পাইপটা ধরে ফেলল। তারপর পাইপ বেয়ে এত দ্রুত সে জানালার কাছে গিয়ে উপস্থিত হলো যে তার পটুতা দেখে জয়রাজ অবাক হয়ে বলল, আশ্চর্য ক্ষমতা বটে লোকটার। বিকাশ বলল, চলো এবার আমরা ওধার দিয়ে যাই। ওপাশের দরজা দিয়ে দুজনে ভেতরে প্রবেশ করল। দীপক তখন মেঝের ওপর মরিসনের রাখা কেমিক্যালের শিশিটা তুলে নিয়ে সিন্দুকের সামনে বসে গভীর মনোযোগ দিয়ে সেটি নিরীক্ষণ করছিল। ঘরের মধ্যে ঢুকে জয়রাজ পেন্সিল টর্চটা জ্বালল। সরু একটি আলোর রেখা গিয়ে পড়ল সিন্দুকটার ওপর। দীপক তালার ওপর কেমিক্যালটি ঢেলে দিল। মিনিট দুয়েকের মধ্যেই বিরাট তালাটি খুলে গেল। তারপর গা তালাটা খুলে ভেতরে হাত গলিয়ে দিল। বিরাট দুটি থলি। দীপক থলি দুটি টেনে বের করে জয়রাজের সামনে তুলে ধরল। জয়রাজ বলল, মুখটা খোলো। থলির ভেতরে দামি সব হিরে জহরতের ভিড়। জয়রাজের ঠোঁটে ফুটে উঠল সাফল্যের রেখা। কর্তার তরফ থেকে মোটা বকশিশ সুনিশ্চিত। সকলে তক্ষুনি বেরিয়ে গিয়ে গাড়িতে উঠে বসল। শশধরের কৃতিত্বে বিকাশের সারা মন আনন্দে ভরে উঠল। আর জয়রাজ বিরস মুখে চুপ করে বসে রইল গাড়ির এক কোণে। দস্যুদল বাড়ি থেকে বেরিয়ে গেলে রায় সাহেব রাজেন্দ্র প্রসাদ সিংয়ের দিকে চেয়ে মিস্টার মরিসন বললেন, এবার আমি তাহলে যেতে পারি, কি বলেন রায় সাহেব? রাজেন্দ্র প্রসাদ বললেন, আপনার উপকার আমি জীবনে ভুলব না মিস্টার মরিসন, কিন্তু এদের গ্রেপ্তার না করে এভাবে ছেড়ে দিলেন কেন? এখন এদের ধরলে এদের দলপতি অর্থাৎ ছত্রপতিকে কোনোদিনই গ্রেপ্তার করতে পারবো না। তা বটে, কিন্তু কে ছত্রপতি? ছত্রপতি কে তা জানবার জন্যেই আমাদের দলের একজন বিখ্যাত ডিটেকটিভকে ওদের দলে ঢোকানো হয়েছে। ও, সেই জন্যই বুঝি ওই কেমিক্যালটা ওখানে রেখেছিলেন? হ্যাঁ, সেটাও তারই নির্দেশ। কিন্তু এত হিরে জহরত এভাবে বিনা ইনশিওরে আপনি রেখেছিলেন কেন রায় সাহেব? ইনশিওর কোম্পানি থেকে ব্যাপারটা প্রকাশ হয়ে পড়লে বাজার দর কমে যেতে পারে, তাই। এটা কি আপনারই চিন্তা অনুসারে কাজ হয়েছিল? না, আমার পার্টনার বিনায়কের এই ধারণা, তাই। বুঝেছি। আচ্ছা, আজকের মতো চলি। এমন সময় ঘরের মধ্যে প্রবেশ করল রায় সাহেবের মেয়ে শিপ্রা। তাদের দিকে চেয়ে বলল, সব চুরি হয়ে গেছে বাবা, দেখলাম সিন্দুকটা খোলা রয়েছে। রায় সাহেব বললেন, না মা, চোর এসেছিল, কিন্তু যাক, সে খবর পরে শুনবে, এখন শুতে যাও। শিপ্রা মিস্টার মরিসনের দিকে একবার তাকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। দক্ষিণেশ্বরের আড্ডায় গাড়ি এসে পৌঁছয় রাত 10:30টার সময়। গাড়ি থেকে নেমে কোনো দিকে তাকায় না দীপক।
গম্ভীর মুখে উঠে সোজা চলে যায় নিজের ঘরের দিকে। বিছানায় শুয়ে টেবিলের ওপর রাখা খবরের কাগজের ওপর চোখ বুলোতে থাকে সে। একের পর এক চিন্তা এসে আবার আচ্ছন্ন করে তাকে। কালকের খবরের কাগজে নিশ্চয়ই আজকের খবরটা উঠবে, আর আজ নৈশ অভিযানের নেতা ছিল সে স্বয়ং। মৃদু পদশব্দ। অনুশ্রী প্রবেশ করে বলল, কাজ ঠিকমতো হয়েছে তো? তালা ঠিক খুলল? আমার কাজে কোনো গাফিলতি হবে না কোনো দিন। তা জানি। ওরা কোথায়? একসঙ্গেই এসেছে, বোধহয় উপাসের ঘরে। কথা শেষ হতেই ঘরে প্রবেশ করল জয়রাজ আর বিকাশ। দুজনেরই ভাব দেখলে বোঝা যায় তারা যথেষ্ট উত্তেজিত। জয়রাজ একটা চামড়ার কেস টেবিলের ওপর খুলে রাখে। তার মধ্যে ঝলমল করছিল হিরে জহরতগুলো। কি ব্যাপার? দীপক অবাক বিস্ময়ে প্রশ্ন করে। জহরতগুলো সব জাল, জয়রাজ তীব্র কণ্ঠে বলে ওঠে। তার মানে? দীপক বলল, মানে অত্যন্ত প্রাঞ্জল। নিশ্চয়ই আগে থাকতেই খবর পেয়ে রায় সাহেব ওগুলি সরিয়ে কতগুলো জাল জহরত। ভালোভাবে কথা বলতে শেখো জয়রাজ, দীপক বাধা দেয়। তার মানে? মানে এই যে আমরা মাত্র এই কজন, এ ছাড়া বাইরের আর কেউই ব্যাপারটা জানে না, এক কর্তা ছাড়া। কর্তা তো আর খবরটা রায় সাহেবকে জানাতে যাবে না, তাহলে নিশ্চয়ই আমাদের কারো কাছ থেকেই খবরটা ফাঁস হয়েছে। জয়রাজের এ কথায় বাধা দিয়ে বিকাশ বলল, কিন্তু ধূর্ত রায় সাহেবই যে আগে থাকতে সাবধান হয়ে আসল জহরতের বদলে নকল জহরত রাখেনি, তার প্রমাণ কি? দীপক বলল, কতক্ষণ আগে তোমরা জানলে যে এগুলো জাল? জয়রাজ বলল, এই মাত্র। আমার দলে জহরত সম্বন্ধে জ্ঞান আছে এমন একজন লোক আছে, সেই বলল। তার কথায় নিঃসন্দেহ হলে কি করে? তাকে আমি যথেষ্ট বিশ্বাস করি, তোমাদের চেয়ে অনেক বেশি। দীপক কি যেন বলতে যাচ্ছিল, বাধা দিয়ে জয়রাজ বলল, যাক, আমি আমার দল নিয়ে চললাম। বুড়ো রায় সাহেব আমাদের ফাঁকি দিয়েছে সত্যি, কিন্তু আজই রাতে আর একবার যদি তার বাড়ির ভিতর হানা দেওয়া যায় তবে সে জব্দ হতে বাধ্য। দীপকের দিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে জয়রাজ দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে যায়। সে বেরিয়ে গেলে অনুশ্রী বলে, লোকটা চিরদিনই অমনি রকচটা থাকলো, এর আর পরিবর্তন হলো না দেখছি। দীপক বলল, রাগের কারণও অবশ্য আছে। আমরা যেভাবে ফাঁকি পড়ব তা তো ধারণা করতে পারা যায়নি। এতটা খাটুনি ব্যর্থ হলে রাগ হওয়া সম্ভব। দীপকের কথার কেউ উত্তর দিল না। বাইরে মোটরের শব্দ শোনা গেল। বিকাশ বলল, জয়রাজ বোধহয় তার দলবল নিয়ে বেরিয়ে গেল বলে মনে হচ্ছে, কিন্তু কর্তাকে না জানিয়ে এভাবে কাজ করা উচিত নয়। যদি জহরত না পাওয়া যায় তবে ওকে জবাবদিহি করতে হবে। অনুশ্রী জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টি মেলে ধরল। ঘণ্টা দেড়েক পর দীপকের তন্দ্রা কেটে গেল। বাইরে মোটর গাড়ি দাঁড়ানোর শব্দ। দীপক উঠে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। ঘরের মধ্যে কেউ নেই। একটু পরে হনহন করে বাড়িতে প্রবেশ করল জয়রাজ। তার দলের দুজন লোক একটা নারী দেহ বহন করে ভেতরে প্রবেশ করলো বলে মনে হলো দীপকের। দীপক নিচে নেমে এলো। সামনের বড় ঘরে উজ্জ্বল আলো জ্বলছে। সেখানে বিকাশ, অনুশ্রী আর রণধীর দাঁড়িয়ে। জয়রাজ আর তার দলবল প্রবেশ করল। তাদের সঙ্গে বন্দিনী রায় সাহেব রাজেন্দ্র প্রসাদের মেয়ে শিপ্রা। একে আবার আনলেন কেন? অনুশ্রী প্রশ্ন করে। জয়রাজ তার প্রশ্নের উত্তর না দিয়ে একজন অনুচরের দিকে চেয়ে বলে, একে কোণের ঘরে আটকে রেখে দাও। তারপর সকলের দিকে চেয়ে বলে, ওকে আমি এনেছি, ওর সব দায়িত্ব আমার। অনাবশ্যক কোনো প্রশ্ন শুনতে ইচ্ছা করি না আমি, কিন্তু কর্তার কোনো আদেশ না পেয়ে তুমি ওকে আটক করে আনতেও পারো না জয়রাজ। দীপক বাধা দেয়। দুজন লোক ততক্ষণ শিপ্রাকে নিয়ে চলে গেছে। জয়রাজ গম্ভীরভাবে একটা চেয়ারে বসে একটা সিগারেটে অগ্নিসঞ্চার করে মাথা দোলাতে দোলাতে বলে, কর্তার আদেশ মানবার জন্যে সবাইকে যে খুব তৎপর দেখছি। দীপক বলল, আপাতত সেটাই আমাদের দায়িত্ব। কে কর্তা? কোথায় কর্তা? যাকে দেখব না, শুনবো না,
তার আদেশ মেনে চলা আমার ধাতে ছয় না। এবার এমন একটা চাল দিলাম যে রায় সাহেব রাজেন্দ্র প্রসাদ সব হিরে জহরতগুলো দিতে পথ পাবেন না। কথাটা যেন চিরদিন মনে থাকে। অনুশ্রী বলে, পরে আবার প্রাণের ভয়ে বলো না যেন ছত্রপতি আমার মা বাপ। অত প্রাণের ভয় জয়রাজের নেই। নেহাত দরকার ছিল কিছু টাকা, তাই ছত্রপতির দলে এসে অগ্রিম মোটা টাকা পেয়ে গেছি। ভয় কাকে বলে তার যেই জানুক, জয়রাজের জন্যে ভয় নয়। দীপক বলল, অত মেজাজ দেখালেই বীরত্ব হয় না হে, বুঝলে? কে? বীরত্ব তোমার কাছ থেকে শিখতে হবে নাকি? কোমরের ভোজালিখানায় হাত দিয়ে সে বলে ওঠে। মুখের হাসি ঠিক রেখে শান্ত কণ্ঠে দীপক বলে, ভোজালি কেন হে? আজ তো রিভলভার হাতে নিয়ে জিজ্ঞাসা করলেও একই উত্তর দিতাম। জহরত খুঁজে না পেয়ে নিরপরাধ একটি মেয়েকে এনে আটকে রাখা বীরত্ব নয়, বুঝলে? বীরত্ব কাকে বলে তা তোমায় এখনো কর্তার কাছে শিখতে হবে। মুখ সামলে কথা বলাটা তোমার অভ্যেসের বাইরে দেখতে পাচ্ছি যে। জয়রাজ হুঙ্কার দেয়। তোমার ভয়ে অন্তত নয়। কে? চোখের নিমেষে ধারালো ভোজালিটা জয়রাজ দীপককে লক্ষ্য করে নিক্ষেপ করে। দীপক এর জন্যে প্রস্তুতি ছিল। সা করে একপাশে সরে গিয়ে দাঁড়ালো সে। ভোজালিটা গিয়ে দেয়ালে বিদ্ধ হলো। জয়রাজ আবার সেটা তুলে নেবার জন্য অগ্রসর না হয়ে এগিয়ে এসে দীপকের চোয়াল লক্ষ্য করে প্রচণ্ড একটা ঘুষি মারল। দীপক মাথাটা নিচু করে ঘুষিটা এড়িয়ে গেল। তারপর জয়রাজের হাতখানা ধরে তাকে এমনভাবে ঘুরিয়ে ফেলল যে সে বেচের এক কোণে গিয়ে সজোরে ছিটকে পড়ল। অনুশ্রী আর বিকাশ দুজনে খুব খুশি হয়ে দীপকের দিকে তাকিয়েছিল। জয়রাজ বুঝল দীপকের সঙ্গে লড়াই করা তার একার পক্ষে সম্ভব নয়। দীপকের দেহে যেমন প্রচণ্ড শক্তি, প্যাচের নিপুণ কৌশলগুলোও তেমনি তার জানা আছে। সে উঠে গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে ঘর থেকে বেরিয়ে গেল। একবার শুধু দীপকের দিকে চেয়ে বিড়বিড় করে বলে, এর উপযুক্ত শিক্ষা শিগগিরই পাবে, বলেই হন হন করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। দীপক তার দিকে তাচ্ছিল্যের ভঙ্গিতে তাকিয়ে বিকাশের দিকে চেয়ে বলল, ও গেল কোথায় আবার? বিকাশ বলল, বোধহয় আড্ডা ছেড়ে চলে যাবে ও। অনুশ্রী বলল, ওকে ছুটিয়ে ভালো করলেন না শশধরবাবু, ওর অসাধ্য কাজ পৃথিবীতে নেই। আমারও সাধ্য আছে ওকে বাধা দেবার। একটু পরেই শোনা গেল মোটরের স্টার্ট নেবার শব্দ। রণধীর ঘরের মধ্যে প্রবেশ করে বলল, বাবু চালা গায়া। দীপক বলল, ওরা সকলেই চলে গেল নাকি? হাজি। বিকাশ বলল, এবার আমাদের মধ্যেই একজনকে সর্দার ঠিক করে নেওয়া যাক, নইলে কাজ করার অসুবিধা হতে পারে। তা তো বটেই। অনুশ্রী বলে, একজনের মত অনুযায়ী কাজ করাই উচিত নয় কি? বিকাশ বলে, তুমি তাহলে আমাদের সর্দার হও শশধর, তুমি ছাড়া যোগ্য লোক আর কে আছে? দীপক বলল, বেশ, এতে আপত্তি নেই আমার, কিন্তু ওদের দলের কজন লোক চলে গেল? বিকাশ বলল, ওদের দলে লোক ছিল 7 জন। অন্যমনস্কভাবে দীপক বলল, আমাদের এখন খানিকটা অসুবিধায় পড়তে হবে বই কি, কিন্তু কর্তা কি ওর এই অন্যায় কাজের প্রতিবিধান করবেন না? হয়তো করবেন, অনুশ্রী বলল, কিন্তু আপাতত কি করা যায় আমাদের? দীপক বলল, প্রথমে দেখে আসি মেয়েটা কেমন আছে, তারপর ব্যবস্থা ঠিক করা যাবে। কিন্তু কোণের ঘরখানার সামনে গিয়ে দাঁড়াতেই অবাক হয়ে গেল ওরা কজন। শিপ্রা ঘরে নেই, দরজা খোলা। শিপ্রাকে তাহলে জয়রাজ সঙ্গে করে নিয়ে গেছে। বিকাশ উত্তেজিতভাবে কি যেন বলতে যাচ্ছিল। দীপক তাকে বাধা দিয়ে বলল, যা কিছু ব্যবস্থা তা আমি অবশ্যই করব বিকাশ, অযথা উত্তেজিত হওয়ার মধ্যে গৌরবের কিছু নেই। বিকাশ চেয়ে দেখল চিন্তার রেখা ফুটে উঠেছে দীপকের মুখে। বেলা 10টা। ঘন ঘন টেলিফোনের আর্তনাদ বিচলিত করে তুলল মিস্টার মরিসনকে। রিসিভার তুলেই শুনতে পেলেন রায় সাহেব রাজেন্দ্র প্রসাদ সিং জরুরি কারণে তাকে ডাকছেন। তক্ষুনি গাড়ি নিয়ে তিনি উপস্থিত হলেন রায় সাহেবের বাড়িতে। রায় সাহেব সামনে অপেক্ষা করছিলেন, সারা মুখে তার উদ্বেগের চিহ্ন। বেশভূষা ও মাথার চুল অবিন্যস্ত। মিস্টার মরিসনকে দেখেই রায় সাহেব ছুটে গিয়ে তাকে লক্ষ্য করে বললেন, কাল রাতে ওদের গ্রেপ্তার করলে আর আমার এই অবস্থা হতো না মিস্টার মরিসন। কি ব্যাপার রায় সাহেব?
দস্যুরা কাল রাতে আবার আমার বাড়িতে হানা দিয়ে শিবরা আমাকে জোর করে ধরে নিয়ে গেছে। তারপর আজ সকালে ড্রয়িং রুমে এই চিঠিটা পড়ে থাকতে দেখি। কি লেখা আছে ওতে, পড়ে দেখুন। মিস্টার মরিসন পড়তে লাগলেন। ছোট্ট চিঠি। প্রিয় রায় সাহেব, আমাদের যে অত সহজে ফাঁকি দেওয়া যায় না তার প্রমাণ আপনি পেলেন। আমরা জানি কিভাবে শটে ষাট্টং পদ্ধতি অবলম্বন করতে হয়। আপনার মেয়ে আমাদের হাতে বন্দিনী, ভয় নেই, আমরা তার কোনো অনিষ্ট করব না। 3 লক্ষ টাকা মূল্যের যে জহরত আপনার কাছে আছে তা আমাদের হাতে অর্পণ করলেই তিনি মুক্তি পাবেন। আমরা চাই যে 3 দিনের মধ্যে উপরোক্ত জহরত আমাদের হাতে এসে পৌঁছবে। আপনি যদি এই জহরত দিতে ইচ্ছুক হন তবে আপনার শোবার ঘরের ড্রয়ারে ওইগুলো রেখে দিলেই যথাসময়ে তা আপনাদের হস্তগত হবে। আশা করি পুলিশে খবর দেবেন না, আর দিলেও তাদের ক্ষমতা নেই আমাদের হাত থেকে আপনার মেয়েকে উদ্ধার করে, বরং তাতে ফল হয়তো খারাপ হবে। ইতি দস্যু জয়রাজ। চিঠিখানা শেষ করে মিস্টার মরিসন বললেন, কি করবেন ঠিক করেছেন আপনি? রায় সাহেব বললেন, সেই তো দুশ্চিন্তার কথা। এই 3 লাখ টাকা দামের জহরত তো আমার একার সম্পত্তি নয়। তাই নাকি? হ্যাঁ, এর অর্ধেকের অংশীদার হচ্ছেন আমার পার্টনার বিনায়ক শর্মা। আমি যদি সমস্ত জহরত দস্যুদের হাতে প্রদান করি তবে 1.5 লক্ষ টাকা আমাকে তার হাতে তুলে দিতে হবে। বুঝেছি, কিন্তু এখন শিগগির এই সমস্ত জহরত বিক্রি করে ফেলাও ঠিক হবে না। তা বুঝছি, কিন্তু আমার পার্টনার সব শুনলে নিশ্চয়ই এই জহরত বিক্রি করে ফেলবার জন্যে চাপ দেবেন। আপনি তাকে বোঝাবেন যে বাজার দর যাচাই না করে আর এই সমস্ত জহরত বিক্রি করা চলে না। তা তো বটেই, কিন্তু আপনি ঠিক কতদিনের মধ্যে আমার মেয়ে শিবটাকে মুক্ত করতে পারেন? আমার দলের একজন ডিটেকটিভ দস্যু ছত্রপতির দলে আছে, আর এই দস্যু জয়রাজও মনে হয় ছত্রপতির দলেরই একজন। আমার যথেষ্ট বিশ্বাস আছে যে 1 দিন 2 মধ্যেই। আপনার কথার উপর আমার যথেষ্ট আস্থা আছে মিস্টার মরিসন। আমি সানন্দে ঘোষণা করছি, আমার মেয়েকে উদ্ধার করার সঙ্গে সঙ্গে আপনাকে 10,000 টাকা রিওয়ার্ড দেব। রিওয়ার্ডটা আমাকে না দিয়ে ডিটেকটিভ দীপক চ্যাটার্জিকে দেবেন। বিখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জি? হ্যাঁ, তিনি যথাসময়ে সংবাদ দিয়ে আপনার জহরত রক্ষা করেছিলেন। আমার মনে হয় আপনার মেয়েকেও রক্ষা করতে সক্ষম হবেন তিনি। ভগবানকে ধন্যবাদ, তিনি যখন এই ব্যাপারে হাত দিয়েছেন তখন আর কিছুতেই ভয় করি না আমি। কিন্তু একটা কথা রায় সাহেব। কি কথা বলুন? এসব কথা পৃথিবীর কোনো দ্বিতীয় প্রাণী যেন জানতে না পারে। অবশ্যই নয়, এমনকি আপনার পার্টনার পর্যন্ত নয়। বুঝেছি। আচ্ছা, এখন চলি রায় সাহেব, দেখি কতদূর সফলতা অর্জন করতে পারি। এই বলে মিস্টার মরিসন তার গাড়িতে উঠে বসেন। সেদিন বিকেলে রায় সাহেবের পার্টনার বিনায়ক শর্মা এসে উপস্থিত হলেন তার বাড়িতে। বেটে খাটো ভদ্রলোক, চোখের চাউনিতে বেশ খানিকটা স্বভাবসুলভ ধূর্ততার চিহ্ন, বয়স 40-এর কাছাকাছি। কাল নাকি আপনার বাড়িতে একদল দস্যুর আক্রমণ ঘটেছিল শুনতে পেলাম রায় সাহেব। বিনা ভূমিকাতেই তিনি আরম্ভ করলেন। হ্যাঁ। তাদের লক্ষ্য ছিল কোথায়? জহরতগুলো লুণ্ঠন করাই ছিল তাদের উদ্দেশ্য, কিন্তু আমি আগেই সাবধান হয়ে সিন্দুকটাতে কতগুলো নকল জহরত রেখে আসল জহরত অন্যত্র সরিয়ে রেখেছিলাম, তাই তারা সফল হয়নি। বাঁচা গেল। অন্য কোনো দুর্ঘটনা ঘটেনি তো? তারা শিবরা আমাকে জোর করে ধরে নিয়ে গেছে। হ্যাঁ? ভ্রু কুঞ্চিত করে বিনায়ক শর্মা বললেন, উদ্দেশ্য এখনো ঠিক জানতে পারিনি। শয়তানদের ধরে ডাল কুত্তা দিয়ে খাওয়ানো উচিত, কিন্তু ধরবেন কেমন করে? সে যাক, এখন ওগুলো তাড়াতাড়ি বিক্রি করা উচিত, কি বলেন? তা বটে, উপযুক্ত খদ্দেরের চেষ্টাতেই তো আছি। হ্যাঁ, যত তাড়াতাড়ি হয়। কিন্তু আমি ভাবছি রায় সাহেব যে এই জহরতের গোপন খবরটা ফাঁস হলো কেমন করে? তা তো আমিও বুঝতে পারছি না। যে খবর বাজারে জানাজানি হয়নি, সামান্য একটা দস্যু দল যদি তা আগে থাকতে জেনে ফেলে তবে তো বড় বিপদের কথা। কিন্তু আমরা দুজন ছাড়া আর কেউই তো খবরটা জানতো না। আপনি আবার যে মন খোলা লোক, কাকে হয়তো গল্পে গল্পে। না, একমাত্র শিবরামা ছাড়া। তবেই হয়েছে, মেয়েদের পেটে কি কথা থাকে নাকি? যাক,
আর যেন ওরকম ভুল করে বসবেন না, আর যত শিগগির পারেন ওগুলোর ব্যবস্থা করবেন। বিনায়ক শর্মা চোখের চশমাটা ঠিক করতে করতে উঠে দাঁড়ান। সেদিন ব্রেকফাস্ট টেবিলে তুমুল উত্তেজনা দেখা গেল। দীপকের হাতে একখানা চিঠি সেদিনের ডাকে এসেছে, স্পষ্ট অক্ষরে লেখা। সেটা দীপক সকলের চোখের সামনে তুলে ধরল। তাতে লেখা, প্রিয় শশধর, তোমার কাছে আমি সেদিন সন্তুষ্ট হয়েছিলাম, কিন্তু বিশ্বাসঘাতক জয়রাজের জন্যেই তুমি সফল হওনি বলে আমার ধারণা। যাক, তাকে শাস্তি দেবার ভার আমি সহস্তে গ্রহণ করব। আমার আদেশ না নিয়ে ইচ্ছামতো কাজ করার শাস্তি ভোগ করবে সে। এবার তোমার ওপর যে কাজের ভার দেব তা যেমন কঠিন তেমনই গুরুত্বপূর্ণ। জয়রাজ বউবাজারের ৩ নং বাড়িতে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে এবং শিপ্রাও ওখানেই বন্দিনী। তোমরা শিপ্রাকে সেখান থেকে ছিনিয়ে আনবে তোমাদের আড্ডায়। আশা করি তোমরা কজনে মিলে ও কাজটা সম্পন্ন করতে পারবে। এর জন্যে তোমরা ৩ জন প্রত্যেকে ১,০০০ টাকা করে পুরস্কার পাবে, আর তোমাদের দলের অন্যান্যদেরও কিছু কিছু পুরস্কারের ব্যবস্থা করব। প্রীতি ও শুভেচ্ছা যেন। ইতি ছত্রপতি। চিঠিখানা পড়ে দীপকের দিকে চেয়ে অনুশ্রী বলল, এবার তো স্বীকার করবেন শশধরবাবু যে আমাদের প্রভু সর্বজ্ঞ? দীপক হাসি মুখে বলল, তা তো বটেই। কিন্তু তার মনে তখন অন্য চিন্তা। সে ভাবছিল দস্যু ছত্রপতি তাহলে মোটেই সর্বজ্ঞ নয়। দীপক যে খবরটা জানিয়েছে এটা সে বুঝতে পারেনি। তার ধারণা ওর মূলে রয়েছে জয়রাজ। অবশ্য জয়রাজের পরবর্তী কর্মধারা তারই সূচনা করে। কিন্তু দস্যু ছত্রপতি তবে কে? ড্রাইভার রণধীর কিংবা বিকাশ নয় তো? না। স্বয়ং রায় সাহেব রাজেন্দ্র প্রসাদ? না না, তা মোটেই নয়। ওসব কি আবল তাবল ভাবছে সে। দীপক বলল, তাহলে আজই সন্ধ্যায় আমি যাচ্ছি সেখানে শিপ্রাকে উদ্ধার করতে। বিকাশ অবাক হয়ে প্রশ্ন করে, তুমি একা? দীপক হেসে বলে, হ্যাঁ, তোমরা ইচ্ছে করলে দূরে দাঁড়িয়ে দেখতে পারো। অনুশ্রী বলল, কিন্তু দলের ২-১ জন? দীপক বলল, বেশি লোকে কাজে সুবিধা হয় না, বরং তার উল্টো। বিকাশ বলে, ভালো করে ভেবে দেখো শশধর। খুব স্থির মস্তিষ্কেই আমি কথাটা বলছি। বেশ, তোমাকেই যখন দলপতি বলে স্থির করেছি, তখন তোমার আদেশ মেনে চলবো আমরা। তোমার সঙ্গে গিয়ে দূরে থেকে দেখব আমরা। যদি কোনো বিপদ ঘটে তখন বরং সাহায্যের চেষ্টা করবে। দরকার হবে না তা। যাক, গোটা কয়েক জিনিসপত্র প্রয়োজন হতে পারে, সেগুলোর ব্যবস্থা করে আসি। ঘণ্টা দেড়েকের মধ্যেই আমি ফিরব। খাবার তৈরি রেখো অনুশ্রী। দীপক দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে যায়। কতকগুলি আঁকাবাঁকা পথে গাড়িখানাকে ঘুরিয়ে নিয়ে দীপক নিশ্চিন্ত হয় যে কোনো গাড়ি তাকে অনুসরণ করছে না। তারপর সে সোজা গিয়ে উপস্থিত হয় লালবাজারে মিস্টার মরিসনের চেম্বার। গুড মর্নিং মিস্টার চ্যাটার্জি, কাজের কত দূর? এগুচ্ছে, কিন্তু এদিকে সব হইচই শুরু হয়ে গেছে যে। বুঝেছি, শিপ্রার ব্যাপারে তো? হ্যাঁ, কি করা যায় বলুন তো? সেই ব্যাপারেই তো আপনার কাছে এসেছি। আজ রাতেই তাকে উদ্ধার করা হবে। কী উপায়? দীপক তখন সমস্ত ঘটনা মিস্টার মরিসনকে খুলে বলে। অবশেষে বলে, আমি যখন শিপ্রাকে নিয়ে সার্কুলার রোড দিয়ে পালিয়ে আসতে থাকব, ঠিক সেই সময় আপনাদের পুলিশ বোঝাই লরি সেখানে অপেক্ষা করবে। একটা মৃদু অ্যাক্সিডেন্ট ঘটবে সেখানে। তারপর আমি, মানে পলাতক দস্যু শশধর, গাড়ি থেকে লাফিয়ে পলায়ন করবে, আর আপনারা মেয়েটিকে হাসপাতালে দেবার জন্যে আপনাদের লরিতে তুলে নেবেন। দোষটা আমারও হবে না, আপনাদেরও উদ্ধার কার্য সাধিত হবে। কিন্তু আপনি কি একা পারবেন ওই বিরাট দস্যু ভূ থেকে মেয়েটিকে উদ্ধার করতে? সে ভার সম্পূর্ণ আমার। বেশ, আমাদের কাজটুকু সুচারুভাবেই পালনের চেষ্টা করব মিস্টার চ্যাটার্জি। ধন্যবাদ। কিন্তু ছত্রপতির ব্যাপারে কত দূর এগোলেন? সেটা এখনও ঠিক বলতে পারি না, তবে পারবো সত্তর। আচ্ছা, চলি আজকের মতো। লালবাজার থেকে বেরিয়ে দীপক সোজা এসে উপস্থিত হয় তার বাড়িতে। বাইরের ঘরেই বসেছিল তার সহকর্মী ও বন্ধু রতনলাল। কিরে, এতদিন পরে কি অশরীর অবস্থা নাকি?
ঠাট্টা করে রতন। না, কাজের জন্যেই, এবং জ্যান্ত শরীরে। কিন্তু তোর ছত্রপতির কত দূর? তাকে দিন চারেকের ভেতরেই। বেশ বেশ, এখন কি খবর বল। সময় অল্প। তুই আজ রাত 8:30টায় 3 নং বউবাজার স্ট্রিটের বাড়ির সামনে অপেক্ষা করবি। আমি দোতলার ঘরে যখন থাকবো তখন কয়েকটা কাজ তোকে করতে হবে। কি কাজ? বলছি সব। ওপাশের ঘরে চল। গোটা 4 স্মোক বম রেডি আছে তো? নিশ্চয়ই। তবে আর ভাবনা নেই। শোন। ঢং ঢং করে 8টা বাজল। মৌন স্তব্ধ রাত, নির্জন, আরও নির্জন বউবাজারের এই অঞ্চলটা। একখানা গাড়ি এসে থামল বউবাজারের 3 নং বাড়িখানার সামনে। গাড়ি থেকে নামল দীপক একা। দ্রুত পদবিক্ষেপে গাড়িখানার সামনে গিয়ে কড়াটা ধরে সজোরে নাড়া দিল দীপক। কে? দরজায় দাঁড়িয়ে একজন পেশিবহুল দীর্ঘাকার লোক। আমি জয়রাজের সঙ্গে দেখা করতে চাই। আপনার নাম? আমাকে সকলে শশধর বলেই জানে। আচ্ছা, একটু দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসি। লোকটি ভিতরে গিয়ে একটু পরে ফিরে এসে বলল, আপনার ভেতরে যেতে অবশ্য ওর আপত্তি নেই, কিন্তু তার আগে আপনার সারা শরীর খুব ভালো করে সার্চ করে নিতে হবে। তাই নাকি? বেশ, দেখে নাও। কোনো মারাত্মক অস্ত্রশস্ত্রই সঙ্গে আনিনি আমি। লোকটি দীপকের পকেটগুলি বেশ ভালো করে সার্চ করে দেখে তাকে সঙ্গে করে দোতলার কোণের একটি ঘরের দিকে নিয়ে গেল। সিঁড়ি দিয়ে উঠবার সময় দীপক লক্ষ্য করল 1 তলার একটি ঘর বাইরে থেকে তালা বন্ধ। দীপক বুঝতে পারল এই ঘরটিতেই নিশ্চয়ই শিপ্রাকে বন্দি করে রাখা হয়েছে। দোতলায় উঠে কোণের ঘরটির কড়া ধরে নাড়তেই দরজা খুলে গেল। ঘরের ঠিক মাঝখানে একটি চেয়ারে বসে রয়েছে জয়রাজ। কোমরে তার একটি রিভলভার। টেবিলের ওপর খাপের মধ্যে একটি সুদীর্ঘ ছোরা। কি খবর সাঙ্গাত? জয়রাজ প্রশ্ন করে। তোমার সঙ্গে দেখা করতে এলাম। তোমার কথা ভুলতে পারছিলাম নাকি না, তাই। ও বেশ বেশ, তা উদ্দেশ্যটা কি? শিপ্রাকে সঙ্গে করে নিয়ে যাব বলে মনে করেছি। তা এটা কি আবদার নাকি হে? কেন? আমার ক্ষমতার কথা কি তোমার একেবারেই অজ্ঞাত নাকি? তাই বলে আমার ঘরে এসে আমাকে শাসানো? বাহ, বেড়ে দেখছি যে হে সাঙ্গাত, মুখের কথাকে কাজে পরিণত করতে জানি আমি। কি করে করবে তাই দেখাও না। কথা শেষ হলো না, অকস্মাৎ শোনা গেল প্রচণ্ড একটা শব্দ। সারা ঘরখানা যেন থরথর করে কেঁপে উঠল সেই প্রচণ্ড শব্দের তীব্রতায়। জানালা দিয়ে 2টি সাদা বল এসে পড়েছিল ঘরখানার মধ্যে। সারা ঘরখানা ধোয়ার কুণ্ডলিতে আচ্ছন্ন হয়ে গেল। দীপক বুঝল এটি রতনলালের কাজ। দীপক যেন ঠিক এই মুহূর্তটির জন্যেই প্রতীক্ষা করছিল। এক লাফে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়ল সে। হতভম্ব জয়রাজ তাকে বাধা দেবার অবকাশ মাত্র পেল না। ধোয়ার কুণ্ডলি সারা বাড়িটাকে আচ্ছন্ন করে ফেলেছিল। দীপক চিৎকার করে উঠল, আগুন আগুন! 8-10 জন দস্যু ছুটে গেল দোতলার ঘরখানার দিকে। দীপক সেই অবসরে 1 তলার সেই বন্ধ ঘরখানার সামনে এসে দাঁড়ালো। তারপর দোতলা লক্ষ্য করে পরপর 2টি স্মোক বম নিক্ষেপ করল। দস্যুদের সব কজন যখন দোতলার ঘটনা নিয়েই ব্যস্ত, সেই ফাঁকে দীপক ঘরের দরজাটা খুলে ফেলল সজোরে লাথিতে। ভেতরে গিয়ে দেখল সামনেই শিপ্রা শুয়ে আছে, তার হাত পা বাঁধা। দীপক তাকে পাজাকোল করে নিয়ে এক দৌড়ে তার গাড়িতে গিয়ে উঠল। গাড়িতে উঠে দীপক দেখল রতন তার কথা মতো কাজ করেছে। সে একটা জানালা দিয়ে 2টি বোমা ফেলে দস্যুদের ছত্রভঙ্গ করে দিচ্ছে। তারা রতনকে নিয়েই অত্যধিক ব্যস্ত হয়ে পড়েছে। দীপক গাড়িতে উঠে সোজা কিছুটা এগিয়ে গেল। সেখানে একটা পোস্টের আড়ালে দাঁড়িয়ে অনুশ্রী আর বিকাশ এইসব ঘটনাগুলো লক্ষ্য করছিল। দীপক তাদের গাড়িতে তুলে নিয়ে সজোরে গাড়ি চালিয়ে দিল। বড়বাজার স্ট্রিট, সার্কুলার রোড, শিয়ালদা। গাড়ি সজোরে ছুটে চলল উত্তর কলকাতার দিকে। সবে মানিকতলা পেরিয়ে কিছুটা এগিয়ে গেছে এমন সময় দেখা গেল পুলিশ ও মিলিটারি বোঝাই একটি লরি। দীপক সযত্নে পাশ কাটিয়ে যাচ্ছিল, কিন্তু লরিখানা বেঁকে এসে দীপকের গাড়ির সঙ্গে ধাক্কা খেল। প্রচণ্ড সংঘর্ষ, প্রবল শব্দ,
চিৎকার, গন্ডগোল। দীপক গাড়ি থেকে লাফিয়ে পড়ে এক ছুটে পালিয়ে গেল। পুলিশ বাহিনী এসে গাড়িখানা ঘিরে ফেলল। শিপ্রা অচৈতন্য হয়ে পড়েছিল এই আকস্মিক দুর্ঘটনায়। পুলিশ অফিসার তাকে লরিতে তুলে নিলেন হাসপাতালে পৌঁছে দেবার জন্যে। ওধারে দীপক যে কোন দিক দিয়ে পালিয়ে গেল তা বিকাশ বা অনুশ্রী কেউ বুঝতে পারল না। কিন্তু দীপক ততক্ষণে একটা ট্যাক্সিতে চেপে সেখান থেকে অনেকটা দূরে গিয়ে উপস্থিত হয়েছে। একটা পাবলিক টেলিফোন থেকে সে ফোন করল। হ্যালো, মিস্টার মরিসন, দীপক চ্যাটার্জি স্পিকিং। অলওয়েজ তৈরি থাকবেন। দস্যু ছত্রপতিকে অবিলম্বে গ্রেপ্তার করবার ব্যবস্থা করব। এখন আপনার ওপরেই সব কিছু নির্ভর করছে। পরদিন ভোরে এলো আরেকখানা চিঠি। এখানেও ছত্রপতির লেখা। প্রিয় শশধর, তোমাদের কাজে খুব খুশি হয়েছি। তোমার কাজের পদ্ধতি হয়েছিল নিখুঁত। বিপদকে তুচ্ছ করে তুমি আমার জন্য যা করেছ তা সত্যি অতুলনীয়। কিন্তু সামান্য একটা দুর্ঘটনায় শিপ্রা হাতছাড়া হয়ে গেল। সে দোষ অবশ্য তোমার নয়। তোমাদের কাজের পুরস্কার এই সঙ্গেই পাঠালাম। তোমরা ঠিকমতো ভাগ করে নেবে। আর এই সঙ্গে যে যে কথাগুলো লিখলাম তা হুবহু মেনে চলতে চেষ্টা করবে। দক্ষিণেশ্বরের আড্ডার উপর পুলিশের নজর পড়েছে, তাই অবিলম্বে ও বাড়ি ছেড়ে দেবে। তুমি নিজের জন্য একটি বাড়ি পাবে। বাড়ি ভাড়া হয়ে গেছে। সেটা হচ্ছে 12 নং ধর্মতলা স্ট্রিট। অনুশ্রী ভবানীপুরে 5 নং রসা রোডে যে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে আপাতত সেখানে থাকবে। আর বিকাশ তার দলবল নিয়ে আপাতত ওখানে থাকবে। পরে তাকে পৃথক নির্দেশ পাঠাবো। ড্রাইভার রণধীর তোমার সঙ্গেই থাকবে। সে তোমাকে আজই পৌঁছে দেবে। সে নির্দেশ তাকে দিয়েছি। আর একটা কথা, আপাতত 2 দিন তোমার ছুটি, সম্পূর্ণ বিশ্রাম। পরে পৃথক কাজের নির্দেশ পাবে। ইতি ছত্রপতি। চিঠি পেয়ে দীপক অনুশ্রীকে দেখালো। অনুশ্রীর জন্যে একখানা ট্যাক্সি ডেকে দিয়ে দীপক নিজে গাড়িতে উঠে বসল। রণধীর বসল পেছনে। ধর্মতলায় ফ্ল্যাটটিতে এসে দীপক রণধীরের দিকে চেয়ে বলল, আপাতত তোমার ছুটি, আমারও আজ ছুটি আছে। খানিকটা বিশ্রাম করে নেব। আর এই নাও, প্রভুর দেওয়া ছাড়াও 100 টাকা তোমায় অতিরিক্ত বকশিস দিলাম। রণধীর সেলাম ঠুকে চলে গেল। দীপক উঠে গেল ওপরে। সেখানে একজন বাচ্চা চাকর তার জন্য অপেক্ষা করছিল। সে বলল, বাবু, এইমাত্র আপনার নামে একখানা চিঠি এসেছে। দীপক অবাক হয়ে দেখল সত্যিই ওপরে তার গুপ্ত নামটি লেখা, শশধর পালিত। দীপক চিঠিটা দেখল। তাতে লেখা, প্রিয় শশধর, তোমাকে বহুভাবে পরীক্ষা করে দেখলাম। তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত অনুচর হবার উপযুক্ত। সেই জন্যে তোমাকে পৃথকভাবে সরিয়ে আনলাম। বিরাট একটা কাজের ভার দিচ্ছি তোমার ওপর। জয়রাজের ওপরে প্রতিহিংসা চরিতার্থ করেছি আমি। তার যথা সর্বস্ব গ্রহণ করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছি আজকেই ভোরে। আমি সেই সমস্ত অর্থ আর আমার বরাহনগরে 35 নং ভিক্টোরিয়া রোডের আড্ডায় যে অর্থ সঞ্চিত আছে সব নিয়ে আজকেই বাইরে কোনো এক স্থানে রেখে আসব। আমার প্লেন ছাড়বে বিকেল 3টে। তুমি ইতিমধ্যে আমার বরাহনগরের আড্ডায় গিয়ে চিঠিখানা দেখিয়ে সেখান থেকে আমার সঞ্চিত বিপুল অর্থ ও বহুমূল্য সম্পদ নিয়ে আসবে। আজ 2:30টার মধ্যে অবশ্যই সেই সমস্ত কিছু নিয়ে এরোড্রোমে এসে দেখা করবে। এর জন্য প্রচুর পুরস্কার দেওয়া হবে তোমাকে। কিন্তু বিফল হলে যে কী দণ্ড আমি দিই তা বোধহয় তোমার অজানা নয়। তোমার এই কাজের পুরস্কার হচ্ছে 50,000 টাকা। আর একটা কথা, একটি মেয়েও আমার সঙ্গে যাচ্ছে। সেজন্যে তোমাকে যদি সঙ্গে নেওয়া প্রয়োজন বোধ করি তবে এরোড্রোমেই জানাবো। সেজন্য প্রস্তুত থেকো। ইতি ছত্রপতি। আগাগোড়া চিঠিখানার ওপর দিয়ে চোখ বুলিয়ে দীপকের মাথায় যেন আগুন ধরে গেল। দস্যু ছত্রপতি পালাচ্ছে প্রচুর অর্থ সম্পদ নিয়ে। জয়রাজ খুন হয়েছে। ছত্রপতির সঙ্গে যাবে একটি মেয়ে। এতগুলো খবর একসঙ্গে সে আশাই করতে পারেনি। কিন্তু কে এই মেয়ে? অনুশ্রী কি? কিন্তু কেন ছত্রপতি অনুশ্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছে কে জানে। দীপক নাওয়া খাওয়া সেরে বেরিয়ে পড়ল তৎক্ষণাৎ। গাড়িতে উঠে সজোরে চালিয়ে দিল উত্তর কলকাতার দিকে। বরাহনগর। ভিক্টোরিয়া রোডের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেখল সেটা বাইরে থেকে একটা পুরো বাড়ি বলে মনে হয়। কড়া নাড়তেই
বেরিয়ে এলো একটা উড়ে চাকর। প্রশ্ন করল উড়ে ভাষায়, যার বাংলা অর্থ হচ্ছে কাকে চাই। দীপক বলল, ছত্রপতি। একগাল হেসে লোকটি দীপককে ভেতরে নিয়ে গেল। সেখানে একজন বিশাল বপু হিন্দুস্থানি সপ্রশ্ন দৃষ্টিতে দীপকের দিকে চেয়ে প্রশ্ন করল, কি চাই আপনার? দীপক বলল, বাক্সটা চাই, এক্ষুনি। এই দেখুন চিঠি। চিঠির ওপরে ছিল একটা নম্বর, সেটা আর নিচের নামটা দেখেই লোকটি বলল, এই ঘরে আসুন। অন্ধকার ঘুপটি ঘরে রাখা ছিল একটা কালো ট্রাঙ্ক, ভারী। কে জানত যে এই ভাঙা বাড়ির অন্ধকার গর্ভে এইসব বহুমূল্য জিনিসপত্রাদি রক্ষিত আছে। ধরাধরি করে ট্রাঙ্কটি গাড়িতে তুলে দীপক গাড়ি চালিয়ে দিল ব্যারাকপুর ট্রাঙ্ক রোড ধরে। দীপকের মাথার মধ্যে অজস্র প্রশ্ন। এবার কি করে মিস্টার মরিসনকে খবর দেওয়া যায়? দীপক পেছনে চেয়ে দেখল একটা হলদে রঙের ছোট হিন্দুস্তান গাড়ি তাকে অনুসরণ করছে। নিশ্চয়ই ছত্রপতির লোক। ওর চোখের আড়াল হতে না পারলে। হঠাৎ দীপকের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। পেছনের গাড়িতে লোক মাত্র একজন। একটা ছোট্ট মোড়ের বাঁকে গাড়ি ঘুরিয়ে নিয়ে দীপক ব্রেক কষে দিল। তারপর গাড়ি থেকে নেমে মোড়ে দাঁড়িয়ে রইল সে। পেছনের গাড়িটা যেই মোড় ফিরেছে স্পিড কমিয়ে, তৎক্ষণাৎ দীপক গাড়ির পাদানির ওপর লাফিয়ে উঠে একটা রিভলভার লোকটার বুকের ওপর উঁচিয়ে ধরে বলল, নেমে এসো শয়তান। লোকটি নেমে আসতেই দীপক চিৎকার করে বলল, শয়তান? পুলিশ ইনফরমার, চালাকি পেয়েছ? দীপক তার চোয়ালে মারল প্রচণ্ড ঘুষি। লোকটি ঘুষি খেয়ে পড়ে গেল ছিটকে। দীপক গাড়িতে উঠে স্টার্ট দিল। তীব্র বেগে এগিয়ে চলল দীপকের গাড়ি। ব্যারাকপুর ট্রাঙ্ক রোড, চিড়িয়া মোড়, দমদমের দিকে গাড়ির মোড় ফিরিয়ে দীপক ভালো করে দেখে নিল কেউ তাকে অনুসরণ করছে কিনা। না, আর কেউ তাকে ফলো করেনি। রাস্তার ধারে দীপকের এক বন্ধুর বাড়ি। গাড়ি থামিয়ে নেমে পড়ল দীপক। ছুটে গিয়ে সংক্ষেপে বন্ধুকে সব কথা খুলে বলে টেলিফোন করল লালবাজারে। ডেপুটি কমিশনার মিস্টার মরিসন বললেন, ধন্যবাদ, এক্ষুনি যাচ্ছি, 3টের আগেই পৌঁছবে। দীপকের গাড়ি ছুটে চলল আবার নতুন উদ্যমে। দমদম এরোড্রোম। দীপকের গাড়ি এসে দাঁড়ালো। এরোড্রোমের চিফ অফিসারের কাছে গিয়ে দীপক প্রশ্ন করল, আজ কোনো স্পেশাল প্লেন 3টের সময় রওনা হবার কথা আছে কি? চিফ হেসে বললেন, হ্যাঁ, জয়নগরের মহারাজা শার্দুল সিং একটা চার্টার প্লেনে যাচ্ছেন রেঙ্গুনে। প্লেন ঠিক 3টেই ছাড়বে। দীপক বলল, ধন্যবাদ। দুজন কুলি ধরাধরি করে বাক্সটা নিয়ে গিয়ে প্লেনে তোলার জন্য প্রস্তুত হল। 2:45 জয়নগরের মহারাজা এসে উপস্থিত হলেন। চোখে মোটা কালো চশমা, মুখে গালপাট্টা ও দাড়ি, মাথায় পাগড়ি, পরনে স্যুট। ইনিই ছত্রপতি। দীপক মনে মনে বুঝতে পারল। দীপক বলল, এসেছি স্যার। কোথায়? এই যে আপনার ট্রাঙ্ক। আমাকে সঙ্গে যেতে হবে নাকি? হ্যাঁ। দীপক চারিদিকে তাকিয়ে দেখল, কোনো মেয়েকেই দেখা গেল না। তবে কি এটা মিথ্যা ধাপ্পা? দীপক প্রশ্ন করল, অন্য লাগেজগুলো কি তোলা হয়েছে সব? হ্যাঁ। দীপক ভাবল, তবে কি সেই সব জিনিসের মধ্যে কোথাও সেই নারীকে বন্দিনী করে রাখা হয়েছে? কে জানে। দূরে দেখা গেল 2টি পুলিশ লরি, আর্মড পুলিশ বোঝায়। সামনের জিপে বসে বোধহয় মিস্টার মরিসন। মিস্টার মরিসন গাড়ি থেকে লাফিয়ে পড়ে ছুটে আসছিলেন। পুলিশ বাহিনী দেখে জয়নগরের মহারাজা চঞ্চল হয়ে উঠলেন। পাইলটের দিকে চেয়ে প্রশ্ন করলেন, এক্ষুনি রওনা হবার কোনো বাধা নেই তো? না স্যার। ওঠো হে। দীপকের দিকে চেয়ে আদেশ করলেন তিনি। কিন্তু এ কি? এটা কি স্বপ্ন না সত্য? শশধরের হাতে রিভলভার কেন? জয়নগরের মহারাজা কি স্বপ্ন দেখছিলেন? মাথার ওপর হাত তোলো দস্যু ছত্রপতি। 1 মুহূর্ত বিলম্ব করলেই তোমাকে কুকুরের মতো গুলি করে মারব। সদলে ছুটে আসছেন মিস্টার মরিসন এদিকেই। তুমি তুমি শশধর? দীপক হেসে উঠল সশব্দে, প্রচণ্ড অট্টহাসি। হ্যাঁ, আমি শশধর, মানে দীপক চ্যাটার্জি। মাথার পরচুলা খসিয়ে ফেলল দীপক। মুখের লম্বা গোঁফ খুলে ফেলল। নাকের নিচের বড় আঁচিলটা অদৃশ্য হল। হাত তোলো ছত্রপতি।
মিস্টার মরিসন হাঁক দিলেন। জয়নগরের মহারাজা ওরফে ছত্রপতির হাত তুলল। মিস্টার মরিসন ছুটে গিয়ে হাতে হাত করা পরিয়ে দিলেন। দীপক এগিয়ে গিয়ে মুখের দাড়ি গালপাট্টা আর পাগড়ি খুলে ফেলল। এই যে দেখছি রায় সাহেব রাজেন্দ্র প্রসাদ সিং এর পার্টনার বিনায়ক শর্মা। হ্যাঁ, দীপক বলল। প্লেনের ভেতর বড় একটা বাক্সে বোধহয় অনুশ্রী বন্দিনী আছে। তার বাবার সর্বনাশ করেছে এই শয়তান। আবার বিনায়ককেই জব্দ করবে এইরূপ প্রতিশ্রুতি দিয়ে তাকে নিজের দলে টেনে নিয়েছে। এবার তাকে নিয়ে পালিয়ে বর্মায় যাচ্ছিল কি উদ্দেশ্যে কে জানে। আর এইসব সম্পদ তারই বাবাকে ঠকিয়ে ওই শয়তান অধিকার করেছে। আর রায় সাহেবের পার্টনার সেজে তারই 3 লক্ষ টাকা মূল্যের জহরত আত্মসাৎ করার চেষ্টা হচ্ছিল। এর মতো শয়তান পৃথিবীতে আর 2টি আছে বলে জানা নেই আমার। বন্দিনী অনুশ্রীকে তক্ষুনি বড় একটা কাঠের বাক্স থেকে উদ্ধার করা হলো। ক্লোরোফর্মের ক্রিয়ায় সে তখন সম্পূর্ণ অজ্ঞান। 3 দিন পর অনুশ্রীর আমন্ত্রণে দীপক আর রতন সেদিন তার বাড়িতে গিয়েছিল। খাবার শেষে দীপক যখন বেরিয়ে আসবে তখন অনুশ্রী হঠাৎ গড় হয়ে তাকে প্রণাম করে বলল, ছোট বোন হয়তো আপনার মনে কারণে অকারণে অনেক কষ্ট দিয়েছে, সেই জন্যে কিছু মনে করবেন না দাদা। দীপক হেসে বলল, মানুষের ভুলকে আমি ক্ষমা করতে জানি অনুশ্রী। আগামী জীবনে আশা করি সুখী হবে। মিথ্যাকে চিনে এড়িয়ে যাবার চেষ্টা করবে সব সময়। অনুশ্রী হাসল, পাণ্ডুর হাসি। ধীরে ধীরে দীপক বেরিয়ে গেল ঘর ছেড়ে। অনুশ্রী দীর্ঘশ্বাস ফেলল। তার 2 চোখে অশ্রুর রেখা। পাশের মন্দিরে ধ্বনিত হল সান্ধ্য ঘণ্টা ধ্বনি। মালিন্যকে এড়িয়ে পৃথিবীর সব কিছু মাঙ্গল্যের প্রতি ভগবানের আশীর্বাণী যেন।